আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরাফাত হোসাইন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভোলাকুট গ্রামে। এই ভোলাকুট গ্রামে একটি বাজার রয়েছে। এই বাজারে ওনার একটি মুদির দোকান রয়েছে। এই দোকানে তো প্রতিদিন অনেক মানুষই কেনাকাটা করতে আসেন। মাঝে মাঝে ওনাদের এলাকার একটা ছেলে, যার নাম হচ্ছে পলাশ মিয়া, এই পলাশ মিয়া আসেন। পলাশ মিয়া কিন্তু এই গ্রামে থাকেন না, উনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি রেস্টুরেন্টে বাবুর্চি পদে কর্মরত রয়েছেন। নবাবগঞ্জ বলতে পুরান ঢাকার নবাবগঞ্জ না, এটা হচ্ছে দোহার নবাবগঞ্জ। আমরা যেটা বলি দোহার একটা উপজেলা, নবাবগঞ্জ একটা উপজেলা। তো উনি যখন মাঝে মাঝে আসেন, প্রায় সময় উনি দেখেন যে এই আরাফাত ভাই কানে হেডফোন লাগিয়ে কিছু একটা শুনছেন। তো একবার হলো কি, ওনাকে বেশ কয়েকবার ডাকলেও দেখা যাচ্ছে উনি গভীর মনোযোগ দিয়ে কিছু একটা শুনছেন। তখন এই পলাশ ভাই জিজ্ঞেস করেন যে কি ব্যাপার ভাই, এত মনোযোগ দিয়ে কি শোনেন? তখন এই আরাফাত ভাই বলেন যে আপনাদের ওয়ার্ল্ডে সত্য ভয়ের ঘটনা প্রচারিত হয়, তো আমি সেই ঘটনা শুনছি। তখন এই পলাশ ভাই বলেন যে ভাই, আমার কাছে তো একটা ঘটনা আছে যেটা আমি নিজেই দেখছি। এরপর ওনার যে বাজার করতে হবে সেগুলো তো দিয়ে দিয়েছেন, তবে এই আরাফাত ভাই বলেন যে ঘটনাটা শুনবো, আমি তো দুপুরের দিকে একটু ফ্রি থাকি, আসেন না একটু দুপুরের দিকে ঘটনাটা শুনবো। উনি দুপুরের দিকে আসেন আর কি পলাশ ভাই। তো দুপুরের দিকে দেখা যাচ্ছে যে গ্রামের লোকজন সকালের দিকে একটু বাজারঘাট করে আর বিকেলের দিকে করে, কেননা এই মধ্যবর্তী সময়টাতে তারা কৃষিকাজ সহ দৈনন্দিন আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার কারণে এই সময়গুলোতে ওনারা বাজারঘাট করার সুযোগ খুব একটা পান না। কাজ শেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে আসেন। দুপুরের দিকে ফ্রি থাকার কারণে এই যে পলাশ ভাই যিনি, উনি তো ছুটিতে আসছিলেন আর কি, তখন উনি আসেন, গল্পগুজব শুরু হয়ে যায়। তখন পলাশ ভাই বলতে থাকেন ঘটনাটা খুব বেশি দিন আগের না, ওনাদের যে রেস্টুরেন্ট নবাবগঞ্জে আর কি, ওই রেস্টুরেন্টেই ঘটেছিল। তবে ঘটনাটি ঘটেছিল ওনাদের স্টাফ রুমে। ওনাদের দুটো স্টাফ রুম রয়েছে স্টাফদের থাকার জন্য। যেহেতু অনেক সকালবেলা উঠতে হয়, স্টাফরা যদি বাইরে থাকে তাহলে সকালবেলা কিভাবে হোটেলে আসবে? আবার দেখা যাচ্ছে হোটেল রাত করে বন্ধ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, অনেক ধরনের কাজই তো রেস্টুরেন্টগুলোতে থাকে। এই জন্য স্টাফদের থাকার জন্য মালিক পক্ষ থেকে দুটো রুম আলাদা করে দেওয়া হয়েছিল। এক রুমে 4 জন, আর এক রুমে 4 জন থাকে আর কি। এই যে পলাশ ভাই যে রুমটাতে থাকতেন, ওই রুমে ওনাদের সাথে কয়েক পাড়ার হাফেজ মাদ্রাসায় লেখাপড়া করেছেন এমন একজন ভাইও থাকতেন, তার বয়সও খুব বেশি না। আর অন্য রুমে অন্য 4 জন থাকতেন। তো এক রাতে, রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে, হঠাৎ করে ওনাদের পাশের যে রুম, সেই রুম থেকে প্রচণ্ড অট্টহাসির শব্দ। অট্টহাসি শেষ হয় আবার কান্নার শব্দ, কান্না শেষ হয় আবার অট্টহাসির শব্দ। তো এইরকম ফাজলামি করার তো কোনো মানে হয় না। এই শব্দ শোনার পর এই রুমের সবার তো ঘুম ভেঙে গেছে, যেহেতু ওনাদেরকে অনেক সকালে উঠতে হবে, ঘুম না হলে তো বিপদ। তখন আবার এই পলাশ ভাই বলতেছে, এই আপনারা শুরু করছেনটা কি এই মাঝরাতে এভাবে হাসাহাসি কান্নাকাটি করার সময় কি এইটা? সকালে উঠতে হবে না, ভোরে উঠতে হবে না, কাজ করতে হবে না, আপনারা কি শুরু করছেন এগুলা? তখন ওই রুমে থাকা আর এক সিনিয়র ভাই, উনি বলেন, যাই তোমরা আসো তো এই রুমে, এই দেখো এই সজীব ছেলেটা কি শুরু করছে। তখন তো এই রুমে থাকা 4 জন, সবারই তো ঘুম ভেঙে গিয়েছিল, এই 4 জন ওই রুমে গিয়েছে, গিয়ে দেখে এই যে সজীব ছেলেটা, তার বয়স কিন্তু 11-12 বছর। অনেক সময় আমরা রেস্টুরেন্টে দেখি না, বেশ অল্প বয়স্ক কিছু বাচ্চারা কাজ করে, ঠিক তেমনই একজন হচ্ছে এই সজীব। তো সে বিছানার উপরে বসে, ওখানে তো সবাই ফ্লোরিং করে ঘুমাতো, তার যে বিছানা, সে বিছানার উপর বসে এরকম একবার হাসে একবার কাঁদে। তো এই দৃশ্য দেখার পর ওই যে মাদ্রাসায় পড়ুয়া যে ছেলেটা, সে এই পলাশ ভাইকে বলতেছে যে পলাশ ভাই, এই জিনিসটা তো আমার কাছে ভালো বলে মনে হচ্ছে না, কেমন কেমন লাগতেছে, এটা তো কোনো স্বাভাবিক আচরণ না, ওর চোখের দিকে তাকান, ওর অঙ্গভঙ্গি দেখেন, বিষয়টা কীরকম কীরকম লাগতেছে। তখন এই পলাশ ভাই কী করছে, ওনার মোবাইলে সূরা জিন ছেড়ে দিয়েছেন। দেখা গেল যে এটা ছেড়ে দেওয়ার পর তেমন কোনো ধরনের ভাবান্তর দেখা যাচ্ছে না। তখন এই যে মাদ্রাসায় পড়ুয়া যে ভাই, উনি বলেন যে আসেন আমরা সবাই একে 4 দিক থেকে ঘিরে বসি, একটা কর্ডন করে রাখি। এরপর
দেখি কি করা যায়। এখন এত রাতের বেলা কোথায় যাব, কি করব বুঝতে তো পারতেছি না। তখন উপস্থিত যারা ছিলেন ওনারা চারদিকে ঘিরে বসেন, যে যার হাত ধরে বসছেন, যাতে করে এ দৌড় দিয়ে বের হতে গেলেও সাথে সাথে ওনারা হামলে পড়ে জাপটে ধরে ফেলতে পারেন। কারণ ওনাদের একটা ধারণা ছিল এই ছেলেটা যে কোনো সময় দৌড় দিয়ে বেরিয়ে যাবে, যদিও বা ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। তখন এই যেই হাফেজ, কয়েকবার হাফেজ যিনি ছিলেন আর কি, উনি কী করেছেন, একটা দোয়া পড়ে এই যেই ছেলেটা, সজীব নামের ছেলেটা, তার বাম হাতের যে কনিষ্ঠাঙ্গুলি এটা চেপে ধরেছেন। যেই না চেপে ধরেছে সাথে সাথে নাকি ওই ছেলেটা উপস্থিত সবার তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তারপর চাচাদের নাম কি, চাচাতো ভাই বোনদের নাম কি, সব বলা শুরু করেছে। আর এদিকে ওই ছেলেটা কিন্তু সূরা আর রহমান পড়ে সমানে তাকে ফু দিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল যে কোনো লাভ হচ্ছে না, কাজ হবে না। আর মাঝে মাঝেই কিন্তু এমন জোরে চিৎকার দিয়ে উঠছে ওই যে সজীব নামের ছেলেটা, এই চিৎকারে এই যে যারা বসেছিলেন ওখানে তারা তো একে অন্যের হাত ধরে বসেছিলেন, হাত ছেড়ে দিয়ে তারা নিজের কানের উপরে হাত চেপে ধরেছেন, মনে হচ্ছে কানের পর্দাই ফেটে যাবে, এমন একটা অবস্থা। এদিকে এমন ভয়ঙ্কর চিৎকারের কারণে ওনাদের রেস্টুরেন্টের পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে থাকা একজন ভাড়াটিয়া ভদ্রলোক উনি চলে আসেন যে কি হয়েছে এত রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি। তো উনি যখন আসলেন দেখলেন এই অবস্থা, তখন বলে যে বিষয়টা তো ভালো লাগছে না, এই যে কাছাকাছি 10 মিনিটের পথ একটা কবিরাজের বাড়ি আছে, চলো আমরা ওখানে যাই, একে ধরে নিয়ে চলো, মনে হয় কোনো একটা সমাধান হলেও হতে পারে। তখন সবাই মিলে তাকে ধরে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে সেও ঠিকঠাক মতোই যাচ্ছে আর কি, তার মধ্যে কোনো ভাবান্তর নাই। তারা যখন যাচ্ছে ওই যাওয়ার পথে ছোট্ট একটা বাঁশঝাড়ের মতো আছে, মানে মেইন রাস্তার পাশে বাঁশঝাড় থাকে না অনেক সময়, ওইরকম। ওই সময় এই পলাশ ভাই একটা অদ্ভুত রকমের অনুভূতি পান। তা হচ্ছে মনে হচ্ছে ওনার পেছন পেছন কেউ হেঁটে আসছে, কিন্তু সবার পেছনে উনিই ছিলেন। পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই, তবে ওনার স্পষ্ট মনে হচ্ছে যে ওনাদের সাথে আরও কেউ আছে যে পেছন পেছন হেঁটে আসে, কিন্তু পেছন দিকে তাকালে দেখা যাচ্ছে না। উনি পেছন দিকে তাকিয়েছেন কারণ ওনাদের সাথে তো আরও লোকজন আছে। এরপর ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে অনেক ডাকাডাকি করছেন, কোনো সারা শব্দ নাই। কবিরাজের ফোন নাম্বার ছিল ওই ভদ্রলোকের কাছে যিনি নিয়ে আসছেন আর কি, কিন্তু রাতের বেলা দেখা যাচ্ছে যে কবিরাজের ফোনটাও বন্ধ করে রাখা। অনেক ডাকাডাকি হচ্ছে। ডাকাডাকির একটা পর্যায়ে এসে দেখা গেল যে একজন ভদ্র মহিলা দরজা খুলছেন। উনি হচ্ছেন ওই কবিরাজের স্ত্রী। উনি বলছেন কি হয়েছে, এত রাতের বেলা ডাকাডাকি করছেন কেন? তখন বলা হলো যে এই যে ছেলেটা একটু সমস্যা হয়েছে, এই জন্য আমরা আসছি। তখন ওই ভদ্রমহিলা বলেন যে উনি তো ঘুমাচ্ছেন, এত রাতের বেলা উনি রুগী দেখবেন না, আপনারা সকালে আসেন। এই বলেই দরজা ঠাস করে বন্ধ করে দেয়, মানে আর কোনো কথা বলার সুযোগই দেয় না। এরপরও ডাকাডাকি করা হয়, কিন্তু কোনো সারা শব্দ আর ভেতর থেকে আসে না। কি আর করা, আবার এই ছেলেটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার যখন স্টাফ রুমে গিয়ে বসানো হয় তখন ওই ছেলেটা হাসতে হাসতে বলে, কি কবিরাজদের ঘুম থেকে উঠাতে পারলি না? না পারবিও না রে, পারবিও না, ওরা ঘুম থেকে উঠবে না, সকালেও তুই আমাকে নিয়ে যেতে পারবি না। তোরা কেন, কেউ নিয়ে যেতে পারবে না। তখন ওই যে আর একজন যিনি ভদ্রলোক, যিনি কবিরাজের সন্ধান দিয়েছিলেন, উনি বললেন যে বুঝছি কাজ হবে না, এই চলো তো আমরা কয়েকজন মিলে এই যে পাশে থাকা মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসি। হুজুর ওই মসজিদের সাথেই লাগো একটা রুমে ঘুমাতেন, সেই হুজুরকে রাতের বেলায় ডেকে নিয়ে আসা হয়। তো হুজুর আসেন, হুজুর আসার পর উনি রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর দেখা গেল যে তেমন কোনো কাজ হচ্ছে না, মানে ওই জিনটা আসলে ওভাবে হাজির হচ্ছে না, খুব একটা মানে অনুভূতি পাওয়া যাচ্ছে না তার ভিতরে, ভিন্ন ধর্মী কোনো একটা অনুভূতি। এরপর হুজুর সব কিছু শুনলেন, তখন উনি বললেন যে একটা কাজ করো, মনে হচ্ছে ওর ভেতরে এখন কিছু নাই, চলে গেছে, সকালবেলা ওর পরিবারকে ডেকে পরিবারের জিম্মায় ছেড়ে দাও, ওরা ওদের মতো করে চিকিৎসা করুক। এরপর ওই হুজুর পরবর্তীতে জানিয়েছিলেন একটা রহস্যময় ঘটনা, সেটা হচ্ছে তারা যে রাতের বেলা গিয়েছিলেন ওইখানে, ওই যে বাদশার পার হয়ে কবিরাজের বাড়িতে, ওই সময় ওই জিনটা নাকি এমন একটা মায়াজাল সৃষ্টি করে রেখেছিল,
ওই মায়াজালের কারণে তারা যে এই যে ডাকাডাকি করেছে, এই ডাকাডাকির কোনো শব্দ কবিরাজের বাড়ির কেউ শুনতে পায়নি। শুধু তাই না, তারা যেই মানুষটাকে দেখেছে, কবিরাজের যিনি স্ত্রী, উনি দরজা খুলেছেন, আসলে এটা কবিরাজের স্ত্রীও ছিল না, এটা একটা অদ্ভুত মায়া দৃষ্টি ছিল। এই দৃষ্টি দিয়ে তারা যাকে দেখেছে, সবাই যাকে দেখেছে কবিরাজের স্ত্রীকে, উনি আসলে কবিরাজের স্ত্রী ছিলেন না, উনি ছিলেন ওই জিনটা, যে জিনটা এই সজীবের ঘাড়ের উপর ভর করেছিল। একটা সময় নাকি সজীবের শরীরের ভেতর থেকে ওই জিনটা বলছিল, তখন নিয়ে আসা হচ্ছিল আর কি ওই কবিরাজের বাড়ি থেকে। তখন এই পলাশ ভাইকে উদ্দেশ্য করে বলছে, কি রে পলাশ, কি পেছনে কারো হাঁটার শব্দ পাইছিলি রে? ভয় পাস নাই? লাভ নাই, লাভ নাই, এসব করে লাভ নাই। তো যাই হোক, এরপরে সকালবেলা দেখা গেল যে ছেলেটার অবস্থা মোটামুটি স্বাভাবিক। তার পরিবারকে খবর দিয়ে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর তার খোঁজ খবর ওভাবে আসলে নিতে পারেন নাই যে তার বর্তমান অবস্থা কী বা কী হাল হকিকতে আছেন সজীব নামের ছেলেটা। তো এই ঘটনার মধ্যে অদ্ভুত একটা বিষয় প্রিয় লিসেনার্স খেয়াল করেন, সেটা হচ্ছে যে কবিরাজের বাড়িতে গিয়েছে, তারা এত ডাকাডাকি করেছে, কবিরাজের স্ত্রী বের হয়ে আসছে, কিন্তু সে কবিরাজের স্ত্রী ছিল না। পরবর্তীতে এটা সত্যতা নিশ্চিত করার জন্য কবিরাজের বাড়িতে যাওয়া হলে কবিরাজের পরিবার বলছে যে কই, রাতের বেলা আমরা তো কোনো ডাক শুনি নেই। আর কবিরাজের স্ত্রী বলেন, না আমি তো বের হই নাই, আমি তো ডাকি শুনি, আমি তো ঘুমাচ্ছিলাম। এই জায়গাতে আমাদেরকে ভাবিয়ে তোলে যে জিনেরা এমন মায়াজাল সৃষ্টি করতে পারে যে আমরা যাদেরকে ডাকছি তারা কেউ সেই ডাক শুনতে পাবে না। আবার যিনি এসে আমাদের সাথে কথা বলছেন, হতে পারে তিনি আসল কোনো মানুষই না। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আরাফাত ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে, উনি ঘটনাটি আরাফাত ভাইকে দিয়েছেন এই জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আর অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলে যাচ্ছি ঘটনায়। যে ঘটনাটা শেয়ার করব তিনি পাঠিয়েছেন, তার নাম হচ্ছে তিশা। তিনি উত্তরা থেকে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি ছোট থেকেই অনেক জিনদের দেখেছেন, জন্ম থেকে এই পর্যন্ত তিনি দেখেই যাচ্ছেন। বাট এর মাঝখানে কিছু ঘটনাও ঘটেছে তার সাথে, যেগুলো তাকে পাগল করে ফেলেছে। বারবার সেগুলো তাকে ভাবতে বাধ্য করেছে, কিন্তু যতই ভেবেছে তিনি, ততই কোনো না কোনো ঘটনার শিকার হতেন। 2016 সালের ঘটনা। তার তেমন কোনো ফ্রেন্ড ছিল না, নিজেকে সবসময় তিনি একা ভাবতেন, কোথাও তিনি ঘুরতে যেতে পারতেন না। আরও কিছু কারণ আছে, সেটা হয়তো তিনি পরে লিখবেন। প্রতি রাতে খুব কান্না করতেন, দম বন্ধ হয়ে কান্না আসতো তার এই কান্না হয়তো সেই মেয়েটার খারাপ লেগেছিল, না তিনি জানেন না মেয়েটাকে। সেদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখতে পান। তিনি দেখেন একটা মেয়ে, পরীর মতো দেখতে একটা মেয়ে, সে মেয়েটা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। তিনি এটা দেখে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, উঠে দেখে সে তার সামনেই, স্পষ্ট করে তিনি দেখছেন, হ্যাঁ এটা একটা মেয়ে। তারপর দিন তিনি আবার একটা স্বপ্ন দেখেন। প্রথমে তিনি বুঝতে পারে নাই যে তার সাথে আসলে এই এলোমেলো স্বপ্নে কি হচ্ছে। তার মনে হচ্ছিল এটা কোনো স্বপ্ন না, এটাই বাস্তব। তিনি আরেকজনের পিঠে চড়ে আকাশে উঠছিল। নিচে তাকাতেই তিনি দেখেন পাহাড়, ঝর্ণার কত কি, এর সাথে একটা কালো ডানা দেখেন তিনি খেয়াল করেন তিনি যার পিঠে চড়ছিল সে তার দিকে ঘুরেছে, শরীর পুরো লোমে ভরা, পুরোটাই কালো। তার তখন ওই অবস্থায় ভালো লাগছিল, এবং তিনি যেই ড্রেস পরে, যে কাপড় পরে ঘুমিয়েছিলেন সেই কাপড়ই পরা ছিলেন তিনি। তারপর তিনি ঘুমিয়ে যান। ঘুম ভাঙে সকাল 6টায়, স্কুল যাবার সময় ছিল, অ্যালার্ম দেওয়া ছিল সকাল 6:30টায়, কিন্তু সে আগের থেকেই ঘুম থেকে উঠে যায়, এবং ওঠার পর বেশ ফ্রেশ লাগছিল তার। তিনি উঠে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যায়, এবং এসব ভুলে যায়, মানে ইন দ্য মিন টাইম তিনি ভুলে যান। সেদিন আবার রাতে ঘুমানোর পর তিনি দেখেন তিনি আবারও কারো পিঠে চড়েছেন এবং কারো পিঠে চড়ে কোথাও যাচ্ছেন। এবার তিনি নিচে দেখেন, তাকিয়ে নিচে শুধু পানি আর পানি, আর কিছু উঁচু উঁচু পাথর। সমুদ্রে যেমন কোরাল থাকে সেরকম কোরাল টাইপের পাথর উঁচু উঁচু। তিনি খেয়াল করেন যে তিনি এবার জানি একটু ডিফারেন্ট এলাকায় যাচ্ছেন। যার পিঠে তিনি ছিলেন সে তার দিকে মাথাটা ঘুরায়,
তিনি চমকে যায়। এ তো মানুষের মতো ফেস না, চোখগুলো শুধু মানুষের মতো, বাকি সব দেখতে কাকের মতো, কারণ পুরো শরীর এবং ডানা কালো ছিল। মানুষের মতো ঠোঁট না, অনেক লম্বা ছিল পাখির মতো। তিনি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, একটা বড় পাথরের উপর তাকে নামায়। সেখানে তার পিঠ থেকে তিনি নামেন। তিনি যেই পোশাকে ঘুমিয়েছিলেন এই আবারও সেই পোশাকই পরা ছিল। তিনি নেমে দেখেন সেখানে একটা গুহার মতো, তেমন গভীর না। বাহিরে দাঁড়িয়েও তিনি ভেতর থেকে দেখতে পাচ্ছিলেন ভেতরটা কিরকম। একটা বড় গোল পাথর ছিল ভেতরে। তিনি একটু একটু করে এগিয়ে যান সেই জায়গায়, তারপর পেছনে তাকায়। তিনি তাকিয়ে দেখেন তার দিকে যে তাকে নিয়ে এসে তাকে মুচকি হাসি দিয়েছে। তার বডি এই পর্যন্ত এই প্রথম তিনি ফুল দেখলো, পাগুলো পশুদের মতো, সারা পায়ে লোমে ভরা। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে এটা জিনের মতো। জিন নাকি এটা আসলে এটা ডেসক্রিপশন দেওয়া যাবে না। তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভেতরে যেতে চাও? ভয়েসটা খুব অসাধারণ, কিন্তু দেখতে তো ভালো না। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তাকে আবারও বলে, তোমাকে আমি যা বলছি তুমি অনুরূপ সেই রকম সেই পাথরটা যে দেখতে পাচ্ছ সেখানে যে বলবা, একই কথা। তারপর তাকে কিছু একটা বলে এবং তিনিও শুনে সেটা সেই গোল পাথরের কাছে যেই বলে। কিন্তু ঘুম থেকে ওঠার পর তার আসলে আর মনে ছিল না তিনি আসলে পাথরের সামনে কি বলেছে। তুমি এতটুকু বলেছেন যে তিনি বলার সাথে সাথেই পাথরটা সরে যায় আর ভেতর থেকে অনেক আলো আসতে থাকে। তিনি ভেতরে ঢোকে, যা দেখেন তা অসাধারণ। এটা আরেক দুনিয়া, নীল আকাশ, সবুজ আর সবুজ। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। একটু উঁচু ছিল জায়গাটা। তিনি অনেক কাছে যেতেই দেখেন সেখানে অসংখ্য পাখি গান গাইছে আকাশে উড়ে উড়ে, এবং আকাশে উড়ে বেড়াচ্ছে। তিনি আরেকটু ভালো করে দেখতে যান এবং দেখেন এগুলো পাখি ছিল না, সেই জিনদের মতো দেখতে ছিল। ওদের শরীরটাও লোমে। জিন কেন, এই এন্টিটি তো আসলে মানুষের হতে পারে না। ওদের শরীরও লোমে, একদম লোমে ভরা, ডানা ছিল, এবং তিনি সবকিছু দেখছে কিন্তু বুঝতে পারছিল না যে আসলে তিনি কি দেখছে। সব এলোমেলো জিনিস, তিনি ভাবতেই পারছেন না এগুলো জিন। তিনি ভয় পাচ্ছিল, কিন্তু তিনি দেখেন সেখানে ছোট বাচ্চারাও খেলা করছে, সবাই খুশি। খুব প্রাণবন্ত একটা এরিয়া, ছোটাছুটি করছিল। আর একজন লোক নিচে দাঁড়িয়েছিল, তাদেরকে বলছিল, যা তোমরা উড়ো, ডানা মেলে আকাশে উড়ো। তারপর তিনি ওই বাচ্চাগুলোর পেছন পেছন যায়, তাদের সামনে পড়ে যায়, হঠাৎ করে তাদের সামনে পড়ে যায়, এবং সেই লোকটা যে অর্ডার দিচ্ছিল তোমরা উড়ো, সে তার সামনে দেখতেই লোকটার হাসি থেমে যায়। তিনি কথা বলতে চাইছিল, কিন্তু সেই লোকটা তাকে রাগ দেখাচ্ছিল, একটা সময় ধমক দিল। আর যারা ওই মুহূর্তে যেসব পাখিরা গান গাইছিল তারা থেমে গেল এবং সবাইকে থামতে বলল সে। এবার তার দিকে সে তাকায়, সেই লোক তাকায়। আকাশে যারা ছিল একে একে সবাই নিচে নেমে আসে, আর সারি সারি ভাবে সবাই দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে একটা বিশাল বড় সংসদ টাইপের মিটিং। তিনি একে বলে যে, তুই এখানে কি করছিস, এখানে কিভাবে আসলি? তো যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি চুপ হয়ে গেছে। তারপর যেই বাহনটা তাকে নিয়ে এসছে সে বলছিল, উনি আমার পেছনেই ছিল, আমি ওকে নিয়ে আসছি। সেই লোকটা বলল, তোর এত বড় সাহস, তোমার এত বড় সাহস, তুমি একজন মানুষকে এখানে আমাদের দেশে নিয়ে এসছো কেন, তাও আবার আমার অনুমতি ছাড়া? সে রাগে গড়গড় করছিল, বলছিল, আমি কি হই তুমি জানো তো এখানে নাকি? আমার অনুমতি ছাড়া কেন নিয়ে আসছো এখানে ওকে? এবার আসো, রানীর কাছে আসো, জবাবদিহি করতে হবে তোমাকে। তো ওই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। এটা সুন্দর পরিবেশ ছিল, সেটা কেমন একটা কালো একটা পরিবেশ হয়ে গেছে। সবাই তার দিকে কেমন একটা অহেতুক দৃষ্টিতে তাকাচ্ছিল, খুব অজানা এক অলৌকিক দৃষ্টিতে তাকাচ্ছিল। তারপর সেখান থেকে তাকে রানীর কাছে নিয়ে যাওয়া হয়। একটু উঁচু জায়গা, বড় বড় গাছ, একজন মহিলা দাঁড়িয়ে আছে, দেখতে মানুষের মতোই, কোনো লোম নাই কিন্তু ডানা আছে। আর রানী সে ঘুরেছিল তার দিকে, তার সামনের দিকে ছিল না, উল্টো হয়ে ঘুরেছিল, চুলগুলো কালো লম্বা। তিনি শুধু তার পেছনটাই দেখতে পাচ্ছিল। এরপর সেই জিনটা তার নামে অভিযোগ করলো।
এতে রেগে গিয়ে সেই জিনটা এক পর্যায়ে কেঁদে দিল যে তাকে নিয়ে আসছে, আর বলতে লাগলো এখানে মানুষ কেন, এখানে আমার ভুল হয়েছে। এবং ওই জিন বলছিল, যিনি উল্টা হয়েছিল, তিনি বলছেন এখানে মানুষ কেন আসবে, মানুষদের কারণে আমরা কত বিপদে পড়েছি, আমি এখানকার নেতা, আর এখানে এই মেয়েটাকে এখান থেকে বের করে তাকে ফিরিয়ে দিয়ে আসতে বলেন। এই রানীকে বলছে যে তাকে ফিরিয়ে দিয়ে আসতে বলেন, এবং আর যে জিনটা তাকে নিয়ে এসছে তাকে তুমি ওকে ওর জায়গায় ফেরত দিয়ে আসো। তো রানী তারপরে আদেশ দেয় যে হ্যাঁ, যা ওকে দেশে ফেরত দিয়ে আসো, এখানে ওর কোনো কাজ নেই। এরপর যে জিনটা তাকে নিয়ে এসছে, যে ডানার মতো জিনটা তাকে নিয়ে আসছে, তাকে বললো যে আসো, আমাদের এখান থেকে যেতে হবে। এবং তার মাথায় হাত রাখলো, এবং মাথায় হাত রাখার পরপরই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর আর তার কিছু মনে নাই। চোখ খুলে দেখেন তিনি বিছানায়, স্বাভাবিক দুনিয়া। উঠে বসেন, তার তখনও সবকিছু মনে ছিল, আর চারপাশ ঘোরের মতো লাগছিল। তিনি সবকিছু দেখতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, এটা স্বপ্ন হতে পারে না। আর স্বপ্ন হলে তিনি ঘুম থেকে জাগবে, ঘুমের লেশ থাকবে, তিনি ওই মুহূর্তে তিনি ঘুমিয়েছিলেন না, এটাও তিনি বুঝতে পেরেছেন। এসব 7-5 চিন্তা করতে লাগলেন। একটা সময় পাশে মোবাইল ছিল, তিনি দেখেন তিনি ঘেমে পুরো ভিজে, একবার অবস্থা খারাপ। তিনি এমন অবস্থা যে তার দেরি হয়ে গেছে, স্কুলে যেতে দেরি হয়ে যায়, কারণ তিনি লেট করে ফেলেছেন। এসব চিন্তা করতে করতে তারপর তিনি স্কুলে চলে যায়। রাতে যখন আবার তিনি ঘুমাতে যায়, এসব ভেবেই খারাপ লাগছিল তার, কারণ এই কয়েকদিন যাবত তার এইসব জিনিসই তাকে ভাবাচ্ছিল। আসলে মানুষকে ভাবানোর চিন্তা, ভাবার অথবা মানুষের চিন্তা করার কোনো এটা বলা যায় যে চিন্তা করার কোনো নির্দিষ্ট টাইম নাই। কোনো কিছু অহেতুক দেখলে আপনি চিন্তা করবেন। তারপর তার স্কুলে ওই তো একদিন রাতের জন্য, তারপর তিনি রাতে ঘুমাতে যান। তিনি চিন্তা করেন, আবারও ভাবলেন সকালে প্রবলেম হবে, ক্লাস করতে পারবে না, তাই তিনি রাতে 3টার পরে ঘুমান, যাতে তিনি না ঘুমালে, তিনি ঘুমাতে গেলে তো স্বপ্নে চলে যায়, এরকম জিনিস দেখছেন, তাই তিনি ঘুমাচ্ছিলেন না। তো ওই দিন রাতে যেহেতু 3টার পরে তিনি ঘুমিয়েছেন, আর কোনো কিছু হয় নাই, এবং সকালে তিনি আবারও ভাবতে লাগেন এসব, কিন্তু এর সাথে এরপর আর কিছু হয় নাই। কিছুদিন তিনি অনেক লেট করে ঘুমাতেন, যাতে ওরা কিছু করতে না পারে। তো রাতে দোয়া পরে ঘুমাতেন, এবং ওই পর থেকে সবসময় দোয়া পরে ঘুমাতেন, কিন্তু প্রতিদিন এমনভাবে ঘুমালে ঘুম পুরো হয় না। আর এই ঘটনা কিছুদিন পর তিনি রাতে আগের মতো ঘুমিয়ে, এই ঘটনার পর থেকে আর আগের মতো ঘুমাতে পারছিল না। তো চেষ্টা করে করে তিনি আগের মতো ঘুমানোর ট্রাই করছিলেন। হঠাৎ করেই মাঝরাতে উঠে যান তিনি। হঠাৎ তার বেডের পাশে জানালা, তো তিনি দেখেন জানালা ভেদ করে একটা উজ্জ্বল আলো, সাদা আলো ঘরে ঢুকে, আর সাথে সাথে আলোটা অনেক বড় হতে লাগে, অনেক উজ্জ্বল হতে লাগে। এরপর আর কিছু মনে নেই, তবে যতটুকু মনে আছে তিনি চোখ খুলে দেখতে পেয়েছেন তিনি মাটিতে পড়ে আছেন। তো তিনি যখন উঠে দাঁড়ান, চারপাশ দেখেন, একটা উঁচু জায়গার মধ্যে তিনি পড়েছিলেন, এবং তিনি সামনে তাকাতে দেখেন একটা বিশাল বড় ঝর্ণা, দুই পাশ উঁচু, মাঝখান দিয়ে ঝর্ণাটা পানি বয়ে যাচ্ছে। তিনি শব্দ শুনতে পাচ্ছিলেন, পেছন থেকে তার কাঁধে কেউ হাত দেয়, এবং তিনি ঘুরে তাকান, দেখেন একটা মেয়ে। এই মেয়েকে তিনি চেনেন। তিনি দেখে হাসি দেন এবং বলেন আমার সাথে আসো। ওই মেয়ের সাথে তিনি যান, ওই মেয়ের সাথে তিনি অনেক কথা বলেন, কিন্তু সেটা ঘুম থেকে উঠে পড়ে আর মনে নাই। এমন প্রায় হতো তার সাথে, প্রায় সময় রাতে এসে তাকে নিয়ে যেত। কিন্তু এক রাতে অন্য ঘটনা। ঘুমের ঘরে চোখ খুলে তিনি দেখেন সে আলোটা তা আবার এসছে, কিন্তু এবার তার রুমে আগে থেকে একজন উপস্থিত ছিল। রুম পুরো অন্ধকার ছিল, ওই আলোটা আসলেই তার রুম আলোকিত হতো। আর ওই আলোর মধ্যেই তিনি দেখেন ঘরে তার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা তার কাছে আসতে চেয়েছিল, কিন্তু পারছিল না। তিনি পুরো অবশ হয়েছিলেন, আর দেখছিলেন আর শুনছিলেন দুইজন মিলে, ওইখানে আরো একজন উপস্থিত ছিল, তারা দুজন মিলে অনেকটা ঝগড়ার মতো করছে। কেউ বলছে যাব না, কেউ বলছে সরে যা, আমি যাব। কিন্তু ওই মেয়েটাকে কেউ ধাক্কা দেয়, এবং সাথে সাথে সেটা মিলে যায়। এরপর আর তার কিছু মনে ছিল না, এবং সকালে উঠেই তিনি প্রায় সময় যেরকম কিছু মনে করতেন সেরকমই তিনি মনে করেছিলেন। এরপর অনেক দিন সেই মেয়েকে তিনি দেখেন নাই, কিন্তু দেখেছেন আরো খারাপ কিছু।
যেগুলো তিনি আমাদেরকে শেয়ার করেননি। আসলে মানুষের স্বপ্ন কতটা অহেতুক এবং কতটা ডিফারেন্ট, কতটা ভিন্ন হতে পারে তার কোনো ঠিক ঠিকানা নাই। যেটা ওনার ঘটনায় বুঝতে পারছিলাম যে তিনি আসলে তাকে স্বপ্নতেই অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে, তাকে স্বপ্নতেই অনেক কিছু ভোলানোর চেষ্টা করেছে। হয়তোবা পেরেছে, হয়তোবা পারেনি, যতটুকু তার মনে ছিল তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরির জন্য। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন সামির ভাই। আমরা চলে যাব সামির ভাইয়ের ঘটনা শুনতে। আপনারা আমাদের সাথে থাকবেন। আজ আমরা চেষ্টা করব আপনাদেরকে সেসব ঘটনা শোনানোর জন্য, যেসব ঘটনা শোনার জন্য আপনারা অপেক্ষা করেন এবং যেসব ঘটনার কথা বলেন, অনেকে বলেন পরীর ঘটনায়, যে আমি পরীর ঘটনা বলে ফেললাম। রতনদের বাসা মিরপুরের কোনো একটা জায়গায়, স্পেসিফিক লোকেশন সে বলবে না। বেশ অনেক আগের ঘটনা, 80-র দশকে রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায় এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-র দশকের ঘটনা। রতনরা যেই জায়গাটাতে থাকতো মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা। তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা, সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি, ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল, তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে, এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গার। তো খুবই অনেক অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙাচোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলায় এখানে কোনো ল্যাম্প পোস্ট চলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। বেশ অনেক দূরে, তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটার আলো এই মাথা ওই মাথা, দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করতো। আর তখনকার ল্যাম্পপোস্ট বুঝতেই পারছেন, নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে 4টা রুম ছিল পরপর, একটার পর একটা 4টা রুম, এবং এই 4টা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টারকানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা, সেটা দিয়ে তারা বের হতো, সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসতো, সোফা টোফা ছিল আর কি। তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, বাসার মধ্যে ঘরের তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো, এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল। তার বাবা যখন এখানে জায়গা কেনে তখনই নাকি আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে, ডানের যে অংশটা, সেখানে কেউ থাকতো না, সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা, এবং সেখানে বেশ কচুরি বানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও তার পরের জায়গাটাও এরকম খালি। তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে। এরকম বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত, এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা, ওইখানে পানি, ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে, সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত। ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে, সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনত, এবং তাদের মধ্যে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো, বিকালে যখন হাঁটাচলা করতো। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগতো। অতটুকু এলাকার মধ্যেই, অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল, এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো। যেহেতু ওই জায়গাটা ফেলে রাখা হয়েছিল এবং থেকে মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল, এবং সেখানে মাছও থাকতো। তো এর ফলে যেটা ছিল, তাদের এলাকা বেশ হন্টেড ছিল, মানুষজন ভয় পেত হাঁটা চলা করতে। বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বলছি ল্যাম্পপোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত, সেই রাস্তাটা অনেক লম্বা,
এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি। সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো, আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ। মানুষ নাকি অনেকে অনেক কিছু দেখছে, রাত্রেবেলা মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা। কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা, এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘর বাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে। খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো। সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডারগার্টেন লেভেল পার করে আসছে, ক্লাস 1-এ পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে। এবং এই যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে। রতন খুব এনজয় করতো। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময় মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়। রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে। আর রতন খুব পছন্দ করে এটা, এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি। ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আরো অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে। রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে, এবং আসার পর রতনের বাবা মাও খুশি। রতনের বাবাও খুব পছন্দ করে তার ছোট ভাইকে। তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে। রতন তো চাচার সাথে সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি। তিনি তুই তুই করে বলতেন, তো বললো যে ভাবি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসায় তো ইলিশ মাছ নাই। আর তখনকার সময় আসলে রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে যে বলছে, রতনের বাবা বললো না 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 তুই থাক, আমি যাবো, অসুবিধা নাই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় করতেছে। তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চাইছেন আর খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেললো, বললো দাদা না, তুমি বের হও না, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো, দেখবো, আমি তো অনেকদিন পর আসলাম, তো আমি একটু যাই, এমনিও যাই, থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে। রতনকে বুঝাইলো যে না তুমি যেও না, চাচু চলে আসবে একটু পরেই। তো রতন একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে, এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেটগুলো কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল। রতন দেখলো যে তার চাচা চলে গেছে, এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে। বেরোনোর তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই, মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে রতন, তাদের যে জানালা আছে, জানালা পাশ দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার। আম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে, এবং এটা অনেক পুরনো গাছ দেখে অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে। তো রতনের কাছে বেশ ভালো লাগতো এরকম, যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠানের মধ্যে দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে। সে বুঝতে পারছে যে এই পানি উঠে যাবে তাদের যে বাড়ি ঘরের, মানে একেবারে যে পর্যন্ত আর কি, ডো পর্যন্ত, ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতা টাতা ভিজে আর কিরকম একটা অবস্থা। রতনের কাছে বেশ ভালো লাগতেছে, তাকায় দেখতেছে। সে বসে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়, আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে রতনের আম্মা, জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বললো জসিম যে গেল, ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো, তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওইখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়,
মানে এরকম এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। যাই হোক, বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়ে, তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো পৌঁছাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন। রতন দেখতেছে তার বাবাকে, আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে। তিনি চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে, রতনে খুব ভাল লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভাল লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসে ছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বললো যে, এই মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। তো রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন রতনের কাছে দিয়ে গেল এখানে। এই হালকা আলো, আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে। আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকায় আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি যখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না, এখন কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বললো যে আসলেই চিন্তা হচ্ছে জসিমরে নিয়ে, কি হলো। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতন আম্মা বলছে, রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা? রতনের আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে, আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে। এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, ঘাট 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 ঘাট। মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা 2 পাল্লার দরজা ছিল। তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি লাগতো দরজায়, তো ঘাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বললো, কে কে এই কে, কোনো উত্তর দিচ্ছে না, ঘাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে কেউ নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, সে বলছে কে, বলে আরে চুপ থাকো, জসিমই হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন, রতনের আব্বা যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগায় রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন। ছিটকে নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে, এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে আর এই যে বৃষ্টির একটা ছাঁট আসছে, সেটা তিনি বুঝতে পারেন নাই। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা। সেই ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। তো খুব অবাক হয়ে গেলেন রতন আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে, কই দৌড় দিল কোথায়? ওই পাশে যে তাদের রান্নাঘরটা, যেদিকে মানে ঘরের এই তাদের যে 4টা ঘর তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর। তো রান্নাঘরের দিকে, মানে রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা, বাথরুম, এগুলো আর কি। তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলো। তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, জসিম ওদিকে দৌড় দিল। এই জসিম, তিনি বলে, এই জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে? কোনো উত্তর নাই তার, ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ, শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো, কি ব্যাপার, ওরকম দৌড় দিচ্ছে, ওর কি মানে বাথরুমে যেতে হবে বা কিছু? তো ব্যাগটাকে এবার ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন? তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে, দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন, দেখো তো কি ব্যাপার। তো বলে তিনি হারিকেন দিলেন, তার রতন আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন, কারণ একটু মানে অবাক, তিনি ভেবাচাকা খাইছেন, কি ব্যাপার। হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের 2টা বেডরুম ওটা ক্রস করে ওই পাশে গেলেন, যে দেখতেছেন যে রান্নাঘরটা আলো মারলেন, রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন, তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা। তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা। গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে, গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানেই মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন। তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ, এটাও মানে অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোনো মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্কর ভাবে লাস্টে খক খক করে শেষ হচ্ছে। আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে, কেমন জানি একটা শব্দ।
এই মনে হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু নিজের গলাটাকে চিকন করে চেপে। তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল সেই গোসলখানা, মানে তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গায় আস্তে করে উকি দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা সেটার সামনে একটা সিঁড়ি আছে, দুইটা সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি বলতেছে নিজে গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে, সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ দুইটা একদম লালচে, একদম মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম। তার দিকে তাকায় বলছে, তোরা ইলিশ মাছ খাবি, এমন করে চেহারা করে বলছে, মানে সেটা তিনি কল্পনা করে, তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না তার ছোট ভাইয়ের, তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে। তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল, রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে আবার। তো রতনের বাবা তাড়াতাড়ি পড়িমড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল, নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, মানে এতটুক সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে আম গাছটা ছিল উঠানে মাঝখানে, সে আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগ ডালের কাছে উঠে গেল, একেবারে মগ ডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না সেরকম ভাবে উঠে গেছে। এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে চিকন একটা ডালে তার ভাই উঠে গেছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মোচড়ায় ধরছে, মানে পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখা, সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই, তার বেরোইতে হবে, তিনি তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে। বৃষ্টির মধ্যে তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে। রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে পড়তে গেছে ওখানে। তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, মানে রতনের বাবা বলতেছে, এই তুই নিচে নাম তাড়াতাড়ি। আর সে হাসতেছে আর আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে অনেক জোরে জোরে বললো নাম, বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দি করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছে না, এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে। এবং তার হাতে ইলিশ মাছটা ধরা, এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায় খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুঁড়ে মারলো রতনের বাবার দিকে। রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো আম গাছে উঠতেছেন রতনের বাবা, এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিকলিকা, এটা রতনের নিজের চোখে দেখা, মনে হচ্ছে যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা বার বলতেছেন, উঠিস না উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আর আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না, তিনি তাকে জাপটে ধরলেন, যে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার। একটা সময় তিনি কুস্তি করতেন। রতন বলছে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলোর। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব সত্যি তার বাবাকে মনে হয় ছুঁড়ে ফেলে দিল এক পাশে, এক সাইডে। তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, চেপে ধরলো।
তার বাবাকে এমনভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বের হয়ে যেতে গেছিল রতনকে রেখেই, মানে সে বাধা দিবে। রতন কান্না শুরু করলো মাকে ধরে, এখন মা বেরোতে পারতেছেন না রতনের জন্য, তিনি বেরোতে পারছেন না, তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন। তো এই সময় রতনের বাবা নাকি তার 2 পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, মানে কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন, মানে মাটিতে পড়ে গেল মাথার নিচের দিকে। তিনি ওই একই প্যাচে তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন। এখন তিনি হয়তো তার ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক পেশেন্স, তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন। কারণ অন্য কোনো প্রতিপক্ষ হলে এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না, তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে। এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসরিক শক্তিতে, অনেক জোরে দোয়া করতেছেন। এক পর্যায়ে রতনের মা আর থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরাই দিয়ে তিনি দৌড়ায় বের হয়ে গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন, রতনের চাচার কানের মধ্যে ফু দিলেন, একটা সূরা পড়ে ফু দিলেন। তো সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা নিথর হয়ে গেল, একদম থেমে গেল আর কি, তিনি বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছেন। তো রতনের বাবা হাঁপ ছেড়ে বাঁচলেন, তিনি কিছুক্ষণ হাঁপায়, তারপর তার রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে, টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলতেছে যে ঘরে আনতেছ, যেটা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো, রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং মোটা বড় রশি ছিল না, সুটলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পর পর কেঁপে উঠতেছে রতনের চাচা। রতন এগুলো দেখতেছে কোনার মধ্যে সোফায় চুপচাপ বসে, গায়ের মধ্যে কাঁথা নিয়ে। এরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা এক সময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো। তারপর তার আবার হুঁশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। তো রতনের বাবা বললো যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের, তাদের কাছের বাসার, বলে ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, তো ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখি কি করা যায়, রতনকে নিয়ে যাও। মাকে বললো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাইলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিটচিট পড়তেছে। রতন কে কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা। তো তিনি রাখতে পারছেন না। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো। তো তার মা তারপরও তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। তো রতন তখন দেখছে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়। রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় এসব কথা প্রচলিত ছিল তখন। তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই। অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুললো। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে। আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা, ওখান থেকে ধস্তাধস্তির সাথে এমনভাবে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়ায় রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাওয়াত, তার এই শব্দেই পুরা একদম নিথর হয়ে গেল রতনের চাচা, আর কোনো শব্দ করলো না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেকক্ষণই করলেন। এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে। তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো, এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল, এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না। অফ এন্ড অন ওই লোকটা মাঝে মাঝে আসতো। তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে রতনের চাচাকে এসে ধরছে। যাই হোক, তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল। তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন বাসায় যদি জমজমের পানি থাকে দাও। তো জমজমের পানি ছিল একটা, একসময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনো আছে, আমার বাসায় এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক, সেই জমজমের পানি তাকে ছিটাই দিল, খাওয়াইলো, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মিলছে।
তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলছে, দাদা আমার শরীরে ব্যথা। তো সে বলে, কোনো চিন্তা করিস না, চুপ থাক, শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক তিনিও ছিলেন, ওনাদের বাসায় ছিলেন, আর যান নাই, তিনি বাসায় যান নাই, তিনি থাকছেন, পাহারা দিছেন সারা রাত। তার কাছে রতন অনেক কৃতজ্ঞ। যাই হোক, ওনার ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, মানে সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বললো, কি হয়েছিল তোর? সে বলছে, আমার কি হয়েছিল? তো রতনের বাবা বললো, তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়। কেমনে কি, তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে, আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস ছাড়ছে, খুব বাতাস। বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করব চিন্তা করলাম। তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতেছে এর মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছুটে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায় রে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই ঘুটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম, বাজারে যেহেতু আসছি, কেনাকাটা তো করবোই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেহেতু এর মধ্যে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা, আমি কথাবার্তা বলে তার সাথে দামাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, এদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটাকি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় মাঠের কাছে, ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসে। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে। তা আমি তো আর কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো নাই কার কুকুর। আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক। আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে, তো আমি জানি হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিলাম, মাছটা নিয়ে আসতেছে এরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে। তো ব্যাগেও আটতেছে না, মাছটার আমি মানে ধরে নিছি লেজ সহ এরকম ধরে, তারপর আসতেছি সামনে। সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই বন্ধ ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো। কি ছপ, মনে হলো কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তো আমি তাকাইলাম, তা তাকায় দেখতেছি ওই ওই প্লটের পাশে একটা পুকুর আছে, ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে। ওই নলখাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আর আমি ভাবলাম কোনো মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওইখানে, এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না। রাস্তা যেহেতু পানিতে ডুবা, একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে। আমি তাকাইলাম, কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে যে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না। মানে বাতাসের টেম্পারেচার এই যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি। ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময়, সেরকম একটা বাতাস। এরকম গরম বাতাস কোত্থেকে আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে, পানি তো ছপ করে শব্দ হয়েছে, গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঁক নিয়ে ফেলছি। বাঁক নিয়ে পিছে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে ওইখানে, এরকম বসে আছে, এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম, এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো। তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে দৌড় দিছি ভাই। দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে, এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি, এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো। আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি, আমার শুধু মনে হচ্ছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি। তো যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই হলো, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি ঘটছে, ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন। এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দুরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা রাত তো জাগ না, এখন ঘুম লাগতেছে। আর ওকে
মানে চেষ্টা করবেন যে বাইরে টারে যেতে দিতে না। ওইটা তো গেছে, যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না। ওরেও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন। ওরে এখানকার ওই খারাপ পিশাচ ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে, আপনারা জানেন। এটা একটা ডোবা ছিল আগে, এখান থেকে তারপর মাটি ভরে করছে এই জায়গা। যাই হোক, এই বলে ওই আলেম তিনি বিদায় নেন। আর রতনদের বাসায় রতন খুব ভয় পেয়েছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই। বেশ কয়েকদিন বেশ ভয় ছিল সে। আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয়, এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে। সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক। তার শরীরে অনেক ব্যথা ট্যাথা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়। আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না। এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত, বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার। আর রতনটা এরকম অনেক শুনছে, ওইখানে আরো অনেক এরকম ঘটনা, মানুষজন, এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পজেস হচ্ছে। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল একটা সময়, অনেক দিন পর ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন। এবং পরবর্তী ওইখানকার যেসব বাড়িঘরগুলো হয়েছিল সবাই নাকি তাদের মোটামুটি বাড়িঘর বন্ধ করেই তৈরি করছে, দোয়া আজকার ওখানে করে, মানে দোয়া মাহফিল করে তারপরে ওই জায়গাগুলোকে তারা ঠিক করছে। এবং অনেক দিন পর্যন্ত ওই জায়গা ওইরকম ছিল। এমনকি ওখানে অনেক বাড়িঘর যারা হয়েছে পরবর্তীতে, মানে বর্তমান তো মানে একদম রিসেন্ট ঘটনা না, বাট আজ থেকে 8-10 বছর আগে এরকম ঘটনা শোনা গেছে যে তাদের ওই অনেক বাড়ির সিঁড়িঘরের মধ্যে এরকম হঠাৎ মানে ভয় পাইছে, এরকম মানুষ শুনছে। এরকম 2-1টা বাড়িতে শুনছে রতন। এবং সেসব বাড়ির ঘটনা সে বলছে যদি আমরা চাই তিনি কালেক্ট করে সেগুলো পাঠাবেন একদিন, যে কোন বাড়িতে কি দেখছে। ছোট ছোট ঘটনা হবে, সেগুলো দিয়ে আমরা হয়তো একটা বড় ঘটনা মানে একসাথে করে কম্পাইল করতে পারি। এই ঘটনাটি ভুতুরে, এটা সত্য, কিন্তু এর মধ্যে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের চরম এক অবর্ণনীয় কষ্টের বিবরণ রয়েছে, যা আপনারা শুনলেই বুঝতে পারবেন। চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন কুয়েত প্রবাসী ভাই। ওনার নাম মোহাম্মদ তারেক হোসেন। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভার 11 নং ওয়ার্ডে। উনি কুয়েতে গিয়েছিলেন, মোটামুটি চলছিলেন, উনি ফ্রি ভিসায় ওখানে গিয়েছিলেন। উনি ওনার কফিলকে বছরে বছরে টাকা দিয়ে বাইরে কাজ করেন। ঘটনাটি গত বছরের শীতের সময় হঠাৎ করে কুয়েতে কাজের খুব সংকট দেখা যায়। তখন অনেককেই পুলিশ ধরছিল, অনেকেরই কাগজপত্র ঠিকঠাক ছিল না। কাউকে ধরতে পারলে সাথে সাথে দেশে পাঠিয়ে দিত। এই কথার প্রেক্ষাপটে আমার একটা বিষয় মনে পড়ে গেল, প্রিয় লিসেনার্স। আমার মনে আছে আমি যখন ফার্স্ট সৌদি আরবে গেলাম 2024 সালের জানুয়ারিতে, আমি যখন ফিরছিলাম তখন আমার সাথে একজন ব্যক্তি উঠলেন। তো উনি মূলত কুয়েত থেকে উঠেছিলেন, জাজিরা এয়ারলাইন্সের ট্রানজিটটা ছিল কুয়েতে। তো সেখান থেকে উনি যখন উঠলেন, আমি বললাম যে আপনি কি ছুটিতে বাড়িতে যাচ্ছেন? তখন উনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন হ্যাঁ, অনির্দিষ্টকালের ছুটি। আমি বললাম অনির্দিষ্টকালের ছুটি মানে? তখন উনি জানালেন যে উনি কি কাজ করেন। কুয়েতে যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে, এই ড্রেনেজ সিস্টেমের ভিতরে গিয়ে অনেক কাজ করতে হয়। এটা খুব কঠিন একটা কাজ, উনি এই কাজটি করেন। উনি যে টাকা আসলে বেতন পান তা দিয়ে নাকি ওনার ওখানে চলাই কঠিন। তারপরও পরিবারের মুখের দিকে তাকিয়ে চলতে হয়। জানালেন যে ওনার ছেলে মেয়ে দুজনই লেখাপড়া করেন, তার লেখাপড়া করছে, তাদের আবদারেরও শেষ নাই। কেউ নতুন নতুন ফোন চায়, কেউ এটা চায় ওটা চায়, কেউ আবার মোটরসাইকেলও চায়। ছেলে বলে মোটরসাইকেল কিনে দিতে হবে, মেয়ে বলছে যে তাকে নতুন একটা স্মার্টফোন কিনে দিতে হবে। তো উনি খুব আফসোস করে বললেন যে আসলে এখানে যে কী কষ্টটা করি এটা যদি ছেলে মেয়েরা বুঝতো তাহলে কখনোই ওরা এই কাজগুলো করতো না, বাবার ইচ্ছার উপর ছেড়ে দিত। বাবা যদি মনে করে দেবে, না হলে দেবে না। তো উনি খুব আফসোস করে বলছেন, এবং উনি বলছিলেন যে কুয়েতে কাজের খুব সংকট চলছে এখন, যার কারণে কোম্পানি থেকে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিমানের টিকিটটা কেটে দেওয়া হয়েছে, যদি আবার লাগে তখন তারা জানাবে,
তখন চলে আসতে হবে। উনি জানালেন যে এখন যে দেশে গিয়ে কি করব, এই অল্প সময়ের মধ্যে কে কাজ দেবে, কখন ডাকবে তাও জানি না, এমন একটা অনিশ্চয়তার মধ্যে কোন কাজে যুক্ত হব, এরকমটা আফসোস করে উনি বলছিলেন। তো এই যে আমাদের তারেক হোসেন ভাই, ওনার কথা শুনেই এই বিষয়টা মনে পড়ে গেল, কারণ ওই সময়েরই কাছাকাছি ঘটনা আর কি। গত বছরের জানুয়ারি, তো 2024-এর জানুয়ারি, কারণ ওই সময়ই আমি জানুয়ারি মাসেই আমি ফিরছিলাম বিমানে। তখন আমার মনে পড়ে কুয়েতের এয়ারপোর্ট থেকে ওঠা ওই ভদ্রলোকের সাথে যে কথা বলছিলাম, আমার পাশের সিটে বসে দীর্ঘ সময় আমার সাথে কথা হয়েছিল আর কি। তো যাই হোক, বুঝতেই পারছেন যে খুব একটা কঠিন অবস্থা ছিল ওই সময়টাতে। কেউ বাইরে বের হলেই পুলিশ তার আকামা চেক করত, তখন ধরে দেশে পাঠিয়ে দিত। একদম দায় না ঠেকলে কোনো ভাই বাইরে বের হতো না ওই সময়। এখন কি অবস্থা আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, ওই সময়ে 5 মাসের মতো তারেক ভাই বেকার ছিলেন, হাতে কোনো কাজ নাই, এদিকে কেউ কাজ দিতে পারছে না, কিভাবে চলবেন উনি? এইভাবে ওনার এক ফ্রেন্ডের সাথে 4 মাসের মতো ছিলেন। এই 5 মাসের মধ্যে 4 মাসের মতো ওনার এক ফ্রেন্ডের সাথে ছিলেন। এখন বেকার তো উনি, যেখানে আছেন থাকার টাকাও দিতে পারেন না, খাবার টাকাও দিতে পারেন না। ওনার ওই ফ্রেন্ড এত কটু কথা শোনাতো, এরপরও সেই অপমানগুলো হজম করে ফেলতেন। টাকা নাই তো কি করবেন? তারেক ভাই কি করতেন? উনি রান্না করতেন, উনি রান্না করে রাখতেন, যেহেতু ওনার কোনো কাজ নাই, কি করবেন? আর ওনার ওই বন্ধু যখন আসতো একসাথে খেতে বসতেন, খাওয়ার সময় খেত আর অনেক কথা শোনাতো। এটা যে কি কষ্ট, খাওয়ার সময় যদি কেউ খাওয়ার খোটা দেয়, থাকার খোটা দেয়, এটা অত্যন্ত কষ্ট। এরকম সইতে সইতে একদিন আর ওনার ভালো লাগলো না। উনি রাতের বেলায় রাগ করে বের হয়ে গেলেন। কোথায় যাবেন, কি করবেন? নিজের প্রতি এতটা ঘৃণা চলে আসছিল যে এখন যদি মরেও যেতাম তাও মনে হয় ভালো হতো। ঘর থেকে বের হয়ে গেছেন। বাংলাদেশের মতো অবস্থা কিন্তু সেখানে না, চাইলেই যেখানে সেখানে গাড়ি পাওয়া যায় না, সেখানে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো গাড়ি দাঁড়ায়ও না। আবার কোনো ড্রাইভারের নাম্বার যদি কারো কাছে থাকে, তাকে ফোন করলে সে গাড়ি নিয়ে সেখানে চলে আসবে। হুট করে হাত উঁচা করলেই কিন্তু কোনো গাড়ি থামে না কাউকে ওঠানোর জন্য। এভাবে উনি দিগ্ভ্রান্ত হয়ে হাঁটছেন, কোথায় যাবেন, কি করবেন। হঠাৎ করে ওনার মনে পড়লো, যাই একটা তেলের পাম্পের কাছে যাই, ওখানে তো অনেক গাড়ি এসে দাঁড়ায়, তখন কাউকে অনুরোধ করব যে আমাকে কোনো একটা বড় শহরে নিয়ে যান, তারপর দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। এই চিন্তা করেই উনি একটা তেলের পাম্পে চলে যান। এদিকে ওনার হাতে তো একটা টাকাও নাই, অর্থাৎ কুয়েতি দিনার, যেটা একটা দিনারও নাই। যখন ওই পাম্পে উনি দাঁড়িয়ে আছেন, গাড়িও তখন খুব একটা আসছে না। একটা গাড়ি পান, সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন তার কাছে অনুরোধ করেন যে আমার এই অবস্থা, আমাকে কোনো একটা জায়গায় নামিয়ে দেন আপনি। তখন বলেন ঠিক আছে তুমি ওঠো গাড়িতে। তখন ওই ভদ্র জিজ্ঞেস করেছেন কি হয়েছে তোমার, তোমার দেশের বাড়ি কোথায়, অর্থাৎ তুমি কোন দেশের? তখন এই তারেক ভাই বিস্তারিত খুলে বলেন ওনাকে সমস্যাগুলো। উনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, তোমার এই অবস্থা, আমি তোমাকে একটা কাজ ঠিক করে দিতে পারি। আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে। তো উনি ওই সময় গাড়ি চালানো অবস্থায় শ্বশুর শাশুড়ির সাথে কথা বললেন এবং কথা বলে একটা কাজ ঠিক করে দিলেন। এই বিপদের মধ্যে যেখানে থাকার জায়গা নাই, খাওয়ার কোনো নিশ্চয়তা নাই, তখন বেতন নিয়ে আর কি কথা বলবেন? কোনো মতে মাথা গোজার ঠাই আর একটু খাবার খেতে পারলেই হলো। কিছু দিলে দিল, না দিলে নাই। তো সেখানে নিয়ে যাওয়া হয়, ওই লোক গাড়ি নিয়ে সেই শ্বশুর শাশুড়ির বাড়িতে চলে যান। কাজ দেয়া হয়। কাজটা হচ্ছে মরুভূমির মধ্যে কয়েকটা তাঁবু থাকবে, ওনারা মাঝে মাঝে রাতের বেলা মরুভূমিতে যান। তো ওনাদেরকে চা কফি বানিয়ে খাওয়াতে হবে। তো অ্যারাবিয়ান যে কফি, তো ওনারা এটাকে গাওয়া বলে আর কি, খেজুর বা আরও কিছু জিনিস দিয়ে এই কফিটা তৈরি করা হয়। তো যারা এটার সাথে পরিচিত তারা আপনারা জানেন এটাকে গাওয়া বলে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মরুভূমিতে কিন্তু রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, অনেক সময় মাইনাসের নিচে টেম্পারেচার চলে আসে। আর শীতকালে তো অবস্থা আরও খারাপ। তো ওই সময়
শীত চলে এসেছে, 3-4 মাস শীতের একটা সময় থাকে। আর ওই সময় কুয়েতের মরুভূমিগুলোতে খেমা বানানো হয়, যেটাকে আসলে আমরা তাঁবু বলি। তো ওখানে এরকম 2-3টা তাঁবু করা হয়েছিল। একটাতে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে পুরুষদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে এই যে তারেক ভাই উনি থাকতেন। সাধারণত দেখা যেত কি যে এই যেই লোকজন তারা সপ্তাহের কয়েকটা দিন শুধু আসতো, এসে ঘন্টাখানেক সেখানে বসতো, গল্পগুজব করতো, এই গাওয়া খেত, আবার তারা চলে যেত। এমনও হতো 3-4 দিন কেউ আসতো না, তখন ওই জায়গাতে কারোর সাথে কথা বলার মতো অবকাশও থাকতো না তারেক ভাইয়ের, একাই থাকতে হতো। দূরে অনেক দূর পর্যন্ত দেখা যায় মরুভূমিতে কিন্তু প্রায় 15-20 কিলোমিটারের মধ্যেও কোনো বসতি নাই। প্রথম দিকে একটু ভয় পেলে উনি মানিয়ে নিলেন সব কিছু, আর খাওয়া দাওয়ার জন্য যা যা দরকার সবগুলো তারা দিয়ে যেত, এই জন্য খাওয়া নিয়েও কোনো সমস্যা হচ্ছিল না। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর এক রাত্রে উনি শুয়ে আছেন, হঠাৎ করে অনেকগুলো কুকুর ডাকাডাকি শুরু করলো। ওখানে কিন্তু কোনো কুকুর ছিল না, কুকুর থাকবেই বা কেন, কুকুরের খাওয়ার কোনো জিনিসও তো ওখানে নাই, কুকুর খাবেটাকে, এই জন্য ওই জায়গায় কোনো কুকুর টুকুর থাকে না ওই মরুভূমিতে। তবে হ্যাঁ, মরুভূমিতে যে পাহাড় টাহাড় থাকে ওইখানে কিছু পাহাড়ি কুকুর দেখা যায়, তাও সেটা লোকালয়ের কাছে যদি সে পাহাড় হয়, নর্মালি কিন্তু ওরকম ভিতরে কুকুর থাকে না। তো টানা বেশ কিছু দিনে তো কখনো উনি কুকুর দেখেনও নাই। কুকুরের আওয়াজ শুনে উনি বেশ ভয় পেয়ে গেলেন। উনি শুয়েছিলেন, সাহস করে কিন্তু বের হয়ে দেখেন নাই যে এগুলো আসলে কি। তো এরকম 2-3 দিন পর পর কুকুরের ডাক শোনা যায়, সবসময় যে শোনা যেত বিষয়টা এরকম না। তো উনি বুঝতেন এগুলো স্বাভাবিক কিছু না, দোয়া দুরুদ পরে ঘুমাতেন, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। আর বেশ কিছু জিনিস উনি ঘুমানোর আগে ওনার যে খেমা অর্থাৎ তাঁবু সেটাতে উনি নিয়ে আসতেন। এভাবে আরও বেশ কয়েকদিন চলে যায়, এরপর কুকুরের ডাক উনি শোনেন না। উনি যতক্ষণ সজাগ থাকতেন ততক্ষণ কোনো সমস্যা হতো না, উনি ঘুমিয়ে গেলে এরকম কিছু সমস্যা দেখা যেত আর কি। তো এরকমই এক রাত্রে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ওনার কাছে মনে হলো বাতাসের মতো ফিস ফিস করে বেশ কয়েকজন কথা বলছে, তবে সেটা বাইরে থেকে মনে হচ্ছে অনেকগুলো মানুষ ফিস ফিস করে কি যেন বলছে। একদম কানের কাছে মুখ এনে যদি কেউ ফিস ফিস করে কথা বলে এই আওয়াজটা কেমন শোনা যায় ওই রকম। তো এরকম কথা শোনার পর ভয়ে তারেক ভাইয়ের হাত পা অবশ হয়ে আসতো। উনি চিন্তা করতেন যে হায় আল্লাহ, এই মরুভূমির এইখানে আমি যদি মরেও যাই কেউ তোমার খবর জানবে না, পুলিশ এসে ধরবে, বাইরে বের হইলে পুলিশও জানে না যে আমি এখানে কাজ করি, আমার কোনো ডকুমেন্টসও পুলিশের কাছে নাই, আমাকে এখানে কেউ চেনেও না। এখন যদি আমি মরে যাই, কেউ আমাকে মেরে ফেলে, তাহলে কি অবস্থা হবে? আমাকে মেরে যদি এই মরুভূমির নিচে দাফন করে দেয় তাহলে কি হবে? আমার পরিবারও তো জানতে পারবে না। এসব কথা চিন্তা করতেন, ওনার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যেত। এমনিতে রাতের বেলা মরুভূমির টেম্পারেচার অনেক নিচে নেমে যায়, বাইরে পানি রাখলে সেই পানি বরফ হয়ে যেত। এরকম ঠান্ডা কিন্তু মরুভূমিতে রাতের বেলা হয়ে যায়। তারপরেও উনি মেনে নিয়েই চলছিলেন, এগুলো উপায় তো নাই। এগুলো বললে কি চাকরি থাকবে? রাস্তা থেকে দয়া করে নিয়ে এসে চাকরিটা দিয়েছিলেন, হুট করে এরকম অপরিচিত লোককে চাকরি দিয়েছিলেন, কোথায় যাবেন? এসব সমস্যার কথা তো আসলে বলা যায় না, টাকাও নাই কাছে, থাকার জায়গা নাই, মেনে তো নিতেই হবে। তো যাই হোক, 2-3 দিন পর একদিন হঠাৎ করে দুপুর বেলা 12টা কি 12:30টার সময় হবে এরকম, দুপুরবেলা একদম ভর দুপুরে 4 জন মহিলা হেঁটে আসছে, এরকমটা দেখেন এই যে তারেক ভাইয়ের যে খেমা অর্থাৎ তাঁবু সেটার দিকে। পরনে বড় বড় বোরখা পরা ছিল। 4 জনকে দেখতে প্রায় একই রকম লাগছিল, বেশ স্বাস্থ্যবান মহিলা ছিল, স্বাস্থ্যবান মহিলা হলে যেরকম দেখা যায় ওরকম ছিল, তবে অস্বাভাবিক তেমন কিছু মনে হচ্ছিল না। অস্বাভাবিক একটা বিষয় তো ছিলই, সেটা হচ্ছে এখানে হেঁটে আসা অসম্ভব। আশেপাশে 15-20 মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তাহলে এখানে হেঁটে তারা কিভাবে আসবে? দিনের বেলা মরুভূমিতে প্রচণ্ড তাপ থাকে, আর মরুভূমিতে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়, এত দূর হেঁটে আসা কিন্তু সম্ভব না। তাদের সামনে বা পেছনে কোনো গাড়ি টাড়ি হয়তো বা থাকতে পারে, গাড়ি রাখি মানে থামিয়ে রেখে আসছে, কিন্তু না, এরকম কোনো গাড়িও ছিল না। তাহলে ওনারা কিভাবে আসলেন? খুব অবাক লাগে। এই তারেক ভাই কি করেছেন, উনি দৌড়ে ওনার যে খেমা ওর ভিতরে গিয়েছেন, কারণ ওখানে কিন্তু ওই যে মোবাইল চার্জ দেওয়ার জন্য এই সোলার সিস্টেম এরকম একটা ব্যবস্থা থাকে, কিন্তু
উনি চিন্তা করেছেন যে মোবাইলটা নিয়ে আসি, একটু ছবি তুলে রাখবো বা ভিডিও করবো যে এরা কারা। এই চিন্তা করে উনি যখন ওনার খেমার মধ্যে ঢুকে মোবাইলটা বের করে নিয়ে আসেন, তখন দেখেন কেউ নাই। কয়েক সেকেন্ডের মধ্যে তারা উধাও হয়ে গেল। বিশাল এই মরুভূমিতে তারা কোথাও উধাও হয়ে গেলেন। এটা তো দিনের বেলাতে দেখে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। এর কয়েকদিন পর উনি একটা মুরগি রান্না করে রেখে আসলেন। তো একদিন রান্না করলে উনি 2 দিন খেতে পারেন, একা মানুষ। তো দুপুরবেলা রান্না করে খেয়েছেন। এরপর সন্ধ্যার দিকে আবার যেখানে রান্না করেছেন সেখানে গিয়েছেন। বলে রাখা ভালো, যেখানে উনি রান্না করেন সেটা ছিল লোহার টিন দিয়ে তৈরি এক ধরনের একটা চুলা। ওর মধ্যে তেল দিতে হয়, তারপর পাম্প করতে হয়, এরকম আর কি। তো ওনারা যেখানে থাকেন সেটা হচ্ছে প্লাস্টিকের এক ধরনের খেমা, তাঁবু। তো উনি তো খাবার আনতে গিয়েছেন, গিয়ে দেখেন যে পাতিলের ঢাকনা খোলা, একটা তরকারি পর্যন্ত নেই। অথচ ওখানে একটা ইঁদুরও ঢুকতে পারবে না, কারণ উনি নিজে গিয়ে ওই খেমার যেই দরজা এটা খুলেছিলেন, দরজাটা বন্ধ ছিল। তাহলে কে ঢুকলো, কে খাবার খেলো? অনেক ক্ষুধা নিয়ে মন খারাপ করে ঘুমিয়ে গেলেন। ওই রাত্রেই আবার সেই ফিস 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 শব্দ, আওয়াজে ঘুম ভেঙে গেল। তবে উনি আর বাইরে বের হয়ে দেখেন নাই যে ফিস ফিস আওয়াজ কারা করছে। এরপর 2 দিন চলে যায়। হঠাৎ একদিন প্রচণ্ড বালুর ঝড় শুরু হয়ে যায়। বালুর ঝড় শুরু হলে কিন্তু সবকিছু উড়িয়ে নিয়ে যায়, বাইরেও কিন্তু তাকানো যায় না, এত বালু ওরে। তখন রাত 9টা কি 10টা হবে, এমন সময় কি ঝড় শুরু হয়েছে। তখন উনি খেয়াল করলেন বাইরে কিছু রেখে আসছেন কি না, সব কিছু তো আবার উড়িয়ে নিয়ে যাবে। তখন তো আবার কৈফিয়ত দিতে হবে। উনি বাইরে বের হয়ে এর মধ্যে দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তখন উনি আর একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। ওখানে তো আরও 2টা খেমা রয়েছে, একটাতে মহিলারা বসে আর একটাতে পুরুষরা বসে আলাদা আলাদা। এখানে কিন্তু অপরিচিত মহিলা পুরুষরা আসে না, একই পরিবারের সদস্যরাই আসে আর কি। তো ওই যে মহিলাদের যে খেমা, ওইখান থেকে মনে হচ্ছে ফিস 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 করে কথার আওয়াজ শোনা যাচ্ছে। অথচ বাইরে যে ঝড় শুরু হয়েছে এর ভিতর দিয়ে ওই ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে। উনি তো তেমন কিছু দেখতে পাচ্ছেন না বালুর কারণে। এদিকে মৃদু বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে। কুয়েতে শীতকালে মাঝে মাঝেই নাকি এরকম হালকা বৃষ্টি হয়। প্রথমে উনি ভেবেছেন কেউ হয়তো বা এসেছে এখানে, কিন্তু যাদের এই খেমা অর্থাৎ যে পরিবারে, তারা তো আসলে তাকে ফোন দিত আগে থেকে সব কিছু ঠিকঠাক রাখার জন্য। তারা আসার আগেই পানি গরম করা, হিটারে তেল দেয়া, এসব কিছু তো করতে হয়। আর ঝড়ের মধ্যে কি তারা কখনো আসবে? আর আসলে তো গাড়ির শব্দ পাওয়া যেত, বাড়িতে তো কোনো গাড়িও নাই। তো উনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। তারপরে একটু চিন্তা করলেন একবার একটু উকি মেরে দেখি, কারণ এখানে দেখার মতো কিছু জায়গা রয়েছে। ওই খেমার কিছু জায়গা আছে, সেটা দিয়ে দেখা যায় কি ভিতরে কে আছে। তো উনি ওইদিকে গিয়েছিলেন দেখার জন্য। এদিকে আগাচ্ছেন ওই ঝড়ের মধ্যেই, মনে হচ্ছিল ওনার হাত পা সব জমে যাচ্ছে, ভয়ে দমও বন্ধ হয়ে আসছে। কি দেখবেন কি দেখবেন, এর মধ্যে উনি একটা ফাঁকা দিয়ে দেখেন ওখানে 4 জন মহিলা বসে আছে। প্রত্যেকেই সাদা জামার মতো কিছু একটা পরা ছিল। আরব দেশগুলোতে মেয়েদের বিয়ে হলে যে ধরনের সাদা জামা পরে থাকে ওই রকম, তবে তাদের সবার মুখে হেজাব ছিল, অর্থাৎ মাথায় হেজাব ছিল, মুখও ঢাকা ছিল। তারা গোল হয়ে বসে ফিস 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 করে গল্প করছে। মনে হচ্ছে এটাই তাদের কথা বলার স্টাইল। আমরা যেভাবে জোরে করে কথা বলি, তারা ফিস ফিস করে কথা বলছে, কিন্তু সেই ফিস ফিসারিটাও অনেক জোরে। কি কথা বলছে, কোন ভাষায় কথা বলছে এমনটা বোঝা যাচ্ছে না। আর ওই খেমার মধ্যে আলো, এই আলোর উৎস কি সেটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তাদের যে পোশাক, সেই পোশাক থেকেও আলো বের হচ্ছে, তাদের শরীর থেকেও মনে হচ্ছে আলো বের হচ্ছে। মাঝে মাঝে তারা হাসছে, তাদের শুধু কপালটুকু দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে। তবে কপাল এবং চোখ স্বাভাবিক মানুষের মতোই, তবে তারা বেশ স্বাস্থ্যবান বলে মনে হচ্ছিল, এতটুকু মনে হচ্ছিল শুধু। তবে হঠাৎ করে তো এইখানে তাদের আসার কথা না। উনি আর কিছু দেখার সাহস করলেন না, চুপচাপ ওখান থেকে সরে গেলেন। দ্রুত উনি ওনার খেমার মধ্যে চলে আসলেন, এসে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন। কখন যে ঘুম চলে এসেছে উনি নিজেও জানেন না। 2 দিন পর ওনার 1 মাস হয় কাজের। এরপর তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, বলেন যে আমি খুব ভয় পেয়েছি মরুভূমিতে। কিছু কিছু বিষয় বলেন, ওই পরিবারও বুঝতে পারেন। এরপর ওই পরিবার তাকে 1 মাসের বেতন দিয়ে দেন, আরও কিছু টাকা দিয়ে দেন যাতে করে আরও কিছুদিন এক্সট্রা চলতে পারেন।
উনি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। এটাই ছিল ঘটনা। মরুভূমিতে ওই রাত্রে কি ভয়ঙ্কর একটা বিষয়েরই মুখোমুখি না হয়েছিলেন। আর মাঝে মাঝে রাতের বেলা এই যে ফিসফিসানি, এটাও কিন্তু কম ভয়ের উদ্রেক করে না। যেখানে ওনার 20 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন নাই, সেখানে যদি এই ধরনের আওয়াজ শোনা যায়, তাহলে মানুষের, প্রিয় লিসেনার্স, অনেকেই এই ধরনের মানবেতর জীবনযাপন করছেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা মরুভূমির মধ্যে একাকী জীবনযাপন করছেন। এই কষ্টটা কত মারাত্মক হতে পারে আসলে যারা ওখানে থাকেন তারাই বুঝতে পারবেন। আমরা শুধু কিছুটা অনুভব করতে পারি মাত্র। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সহি সালামতে রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা ভালো কাজের ব্যবস্থা করে দিন। ঢাকা জেলার লালবাগ এলাকায় অনেক ভয়ঙ্কর ভয়ের ঘটনা আছে। মোহাম্মদ তাইফ আজম পবিত্র ভাই, তিনি ছোটবেলা থেকে সেখানে বড় হয়েছেন, কারণ সেখানে ওনার স্থানীয়, ওনার পূর্বপুরুষরা এরকম ভয়ঙ্কর সেই ভয়ের ঘটনার সাক্ষী হয়ে আছেন। তো পবিত্র ভাই কিন্তু আমাদের বেশ কয়েকটা এপিসোডে ওনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন, যেটা তিনি তার ফ্যামিলি থেকে শুনেছেন। এখন তিনি আজকের এপিসোডে আমাদেরকে আরেকটি ভয়ঙ্কর ভয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, যেটা উনি ওনার বাবার কাছ থেকে শুনেছেন। এটা 1976 সালে ঘটনাটা ঘটে ওনার আপন ছোট ফুফুর সাথে। সেই ছোট ফুফু একটা স্কুলে পড়তো তখন। স্কুলটা যেখানে ছিল তার আশেপাশে বিল্ডিং তেমন ছিলই না। তো কোনো একদিন সেই ফুফু, তিনি টিফিন টাইমে স্কুল যে টিনের ঘরে যেখানে আমাদের ক্লাস হতো, সেখান থেকে উনি বের হয়ে, ওয়াশরুম ছিল পাশে একটা সিঙ্গেল, তো সেই ওয়াশরুমে তিনি যাবেন। দিনের 12টা কি 12টার একটু বেশি সময় হবে। তো ফুফু যখন সেই ওয়াশরুমের সামনে যায়, গিয়ে দরজা নক করছে, কারণ এটা ভিতর থেকে লাগানো ছিল। অনেকক্ষণ ধরে তিনি নক করছেন, কিন্তু দরজা কেউ খুলছে না। এদিকে ওনার ক্লাস আবার শুরু হয়ে যাবে, অনেকক্ষণ হয়ে গেল। যখন তিনি দেখছেন দরজা কেউ খুলছে না, ফিরতে যাবে, মানে ক্লাসের দিকে ফিরে আসবে, দেখছে সেই ওয়াশরুমের দরজাটা নিজে থেকেই খুলে গেল। ফুফু যখন ঢুকতে যাবে সেই ওয়াশরুমে, তিনি দেখছেন যে নতুন বউয়ের পোশাক পরা কেউ একজন উল্টা হয়ে বসে আছে এবং কিছু একটা খাচ্ছিল। তিনি কিছু বুঝে উঠতে না পেরে ডাকছে যে, আপনি কে? ভিতরে কে বসে আছেন? বের হন। কিন্তু ভিতরে যে ছিল সে বের হচ্ছিল না। ফুফু যখন আবার ডাকাডাকি শুরু করে, ভিতরে যে মহিলাটা এই পোশাক, সে বিয়ের পোশাকটা পরে বসেছিল, সে একটু কাত হয়ে তাকিয়ে একটা জোরে ভেচকি মারে এবং জোরে হাসছে। সেটা দেখে সেই ফুফু ভয়ে তিনি ক্লাসে এসে পড়েন। ক্লাসে এসে তিনি কাউকে কিছু বলেন না, ক্লাসও শুরু হয়ে যায়। জানালা দিয়ে সেই ফুফু খেয়াল করে দেখছেন যে পাশে একটা নিম গাছ আছে, এবং সেই নিম গাছের মধ্যে সেই যে মহিলাটা তিনি দেখেছিলেন, সেই মহিলাটা বসে হাসছে জোরে জোরে, কিন্তু তার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ফুফু এটা দেখা মাত্রই তিনি তার পাশে যে বান্ধবী বসেছিল তাকে নাকি অঝরে মারা শুরু করে। এটা দেখা মাত্র সেই ক্লাস টিচার সে দ্রুত আসে এবং ফুফুকে ধরতে যাবে, কিন্তু ফুফু তাকেও মারধর শুরু করে। তখন তার বাসায় খবর দেওয়া হয় এবং সেই মধ্যে পবিত্র ভাইয়ের দাদু এবং তার বাবা ওনারা যায়, গিয়ে সেই ফুফুকে নিয়ে আসে। তো ফুফুকে আনার পর তিনি বাসায় একটু পাগলামি শুরু করে। এদিকে পবিত্র ভাইয়ের দাদা, উনি একজন আলেম ছিলেন। তিনি সেই ফুফুর ওনার একটা হাতের আঙ্গুল ধরে নিজে সুরা পড়ছিল অনেকক্ষণ, কিন্তু সেই ফুফু উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল। বুঝে যায় যে খারাপ কিছু একটা নজর হয়তো বা পড়েছে। তখন ওনাদের এলাকায়, মানে আমলিগলা এলাকায় নাকি তখন একটা ফকির ছিল, বেশ নাম করা, ওনার নাম ছিল সামিউল্লাহ সাহেব। তো সেই ফকিরের সাথে যোগাযোগ করা হয়। সেই ফকির বাসায় আসেন এবং আসার পর সেই ফুফু, উনি একটু কেমন গর্জনের মতো সাউন্ড করছিল, এবং তিনি যখন উল্টাপাল্টা এরকম সাউন্ড করছিল, তখন ওনার চেহারার দিকে তাকিয়ে সেই ফকির বলে দেয় যে ওকে খারাপ কিছু একটা আসর করেছে, এবং এ থেকে একটাই উপায় হচ্ছে তাকে হাজির করতে হবে। সে ফকির তারপর ফুফুর উপরে সেই জিনিসটাকে হাজির করে। সেটা একটা খারাপ জিন ছিল এবং সে অন্য ধর্মের একটা জিন ছিল। সে বলে যে আমি তো একাই বসে খাচ্ছিলাম, তারপর আমাকে এই মেয়েটা এসে সমস্যায় ফেলে দেয়। সে এসে আমাকে ডাকতে শুরু করে, জন্য আমি সেখান থেকে খাওয়াটা খেতে গিয়েও খাওয়াটা ফেলে দিতে হয় আমার। এর জন্য আমি এই মেয়েটাকে আসর করি এবং আমি ওকে ছাড়বো না। আমি এখনও ক্ষুধার্ত, আমাকে খেতে হবে। তখন সে ফকির বলছে, তুই কী খেতে চাস? তো সেই খারাপ জিনটা বলছে যে ওদের বাড়িতে 12টা পাখি রাখা আছে। সেই পাখিগুলা সেই যে বাথরুমটা আছে না, বাথরুমের পাশে একটা খাঁচার মধ্যে রেখে দিতে হবে, এবং এটা রাত 12টায় করতে হবে।
তাকে নির্দিষ্ট সময় দেয় এবং সেই রাত 12টার সময় যেতে বলে। তারপর সেই পাখিগুলো একটা খাঁচায় রেখে দেওয়া হয়। পরবর্তী দিন সেই খাঁচাটা পাওয়া যায়, কিন্তু পাখি একটাও ছিল না, পাখির কয়েকটা পশম পড়েছিল। তার মানে এটা ভোগ হিসাবে সেই খারাপ দিনটা নিয়ে নেয়। তারপর এই ঘটনার পর তারপর ওনার ফুফু মোটামুটি উনি সুস্থ হয়ে যায়, খুব একটা সমস্যা ওনার আর হয় না। তো পবিত্র ভাইকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোট ঘটনা তিনি আসলে শেয়ার করেছেন। উনি বলেছেন যে ভাই এগুলো আসলে ছোটো ছোটো ঘটনা, এরকম অনেক ঘটনা এরকম ওনাদের আছে। সেই লালবাগ এলাকা উনি সামনে আরও ঘটনা এরকম শেয়ার করবে। তো আমি সামির আনসারি আজকে চলে যাচ্ছি আরেকটা ঘটনায়। তো এই ঘটনাটা আমি যখন যেটা শেয়ার করব, তিনি তার ছদ্মনাম ব্যবহার করতে বলেছেন এবং তার ছদ্মনাম দিচ্ছে আমি রনি। তিনি ঢাকাতেই থাকেন এবং তিনি আমাকে ঘটনার শুরুতেই বলেছেন যে আমাদের প্রতিটা এপিসোড তিনি শুনেন। তবে এই যে ঘটনাটা উনি আমাকে বলেছেন এটা আসলে কতটা ভয়ের সেটা তিনি জানে না, কিন্তু ওনার একটাই কথা যে ভাই এটা আমার বাস্তব ঘটনা এবং একটা বাস্তব অভিজ্ঞতা, এবং যেটা সমস্যার মধ্যে আমি এখনও আছি, হয়তো কিছুটা আমি কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু উনি বলেছে যে প্রতিটা মুহূর্তেই নাকি তিনি বুঝতে পারে জিন বা জিন জাতির কিছু আশেপাশে আছে নাকি, সেটা তিনি অনায়াসে বুঝতে পারে। যাই হোক, আমি ওনার ঘটনায় চলে যাচ্ছি। উনি বর্তমানে মানে রনি ভাই তিনি বর্তমানে একটা প্রাইভেট ভার্সিটিতে পড়েন এবং তিনি ঢাকাতেই থাকেন। ওনার বাড়ি চাঁদপুর। ওনার সাথে আমার কথা হয়েছিল। তো উনি বলে যে ভাই আমি এতটাই একটু ভদ্র এবং ঠান্ডা মেজাজে যে মানুষ আমাকে নিয়ে কখনো খুব একটা কমপ্লেন করতো না, এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে নাকি তিনি 4 ওয়াক্ত নামাজ সবসময় পড়তো। একটা ওয়াক্ত মানে ফজরের ওয়াক্ত নাকি তার মাঝে মাঝে এরকম মিস হয়ে যেত। তো ঘটনাটা শুরু হয় যখন তিনি ক্লাস 6-এ পড়তেন। তো ক্লাস 6-এ পড়া অবস্থায় উনি ওনার মধ্যে এমন একটা বিষয় ছিল যে জাদুটোনা কি এসব নিয়ে ওনার বেশ একটু মানে মাথার মধ্যে নেড়ে চেড়ে বসে যে কী হতে পারে। তো তখন তিনি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করা শুরু করেন, তার পাশাপাশি তিনি কোরআনও পড়তেন এবং কোরআন পড়ার পর তিনি এটা বুঝে যান যে মানব জাতির বাহিরেও জিন জাতি পৃথিবীতে আছে এবং অদৃশ্য কিছু একটা এই পৃথিবীতে আছে। তারপর থেকে উনি আস্তে আস্তে যখন বড় হতে থাকে, তারপর নাকি তিনি ফিল করতে থাকে যে আশেপাশে যদি কিছু থাকতো নাকি অটোমেটিক এরকম ফিল করতো। মানে মোট কথা ঘরের মধ্যে কিছু একটা থাকলে বা কোথাও তিনি গেলে এটা বুঝে যেত যে কিছু একটা হয়তো এখানে আছে, মানে কি সে অস্তিত্বটা টের পেত। তারপর আস্তে আস্তে যখন বড় হয় ওনার নাকি বেশ সাহস হয়ে ওঠে এবং উনি সাহসটাকে কাজে লাগে যখন নাকি ওনার 19-20 বছর বয়স। প্রায় রাতে নাকি একা একাই ছাদে চলাচল করতো, মানে ছাদে হাঁটাহাঁটি করতো, গান শুনতো, অথবা দেখা যেত ছাদে গিয়ে একা বসে থাকতো। এটা নাকি ওনার প্রায় দিনের এরকম নাকি এরকম হতো। তো একটা সময় ঘটে যেটা হচ্ছে 2019 সালের 30শে ডিসেম্বর, তখন রাত 3:30 হবে। হঠাৎ তিনি স্বপ্ন দেখে একটা কালো ছায়া ওনার পায়ের কাছে দাঁড়ানো, এবং সে কালো ছায়াটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওনার পাটা ধরে একটা হ্যাঁচকা টান দেয়। তো উনি বুঝতে পারে যে হয়তো কোনো একটা খারাপ এন্টিটি হয়তো বা সেখানে আছে, তো তিনি স্বপ্নের মাধ্যমে বুঝতে পারে। কিন্তু যখন তিনি স্বপ্ন দেখছিল, স্বপ্নের মধ্যে উনি ফিল করছে যে ওনার পা বেশ ব্যথা করছে। ঠিক কিছুক্ষণের মাঝেই ওনার ঘুমটা ভেঙে যায়। চোখের মধ্যে ওনার অনেক ঘুম ছিল, কিন্তু চোখটা আসলে স্পষ্ট হয়ে তিনি খুলতে পারছিল না। অন্ধকার পুরো রুম ছিল এবং তিনি স্বাভাবিকভাবে কিছুটা ভয় পায় এবং ঠিকই দেখছে যে ওনার পাটা কিন্তু ব্যথা করছে। তিনি আবার ঘুমিয়ে পড়েন। ঠিক একটু পরেই আবার স্বপ্ন দেখতে পায় এবং এই স্বপ্নটা একটু অন্যরকম ছিল। তিনি আমাকে বলে যে ভাইয়া এই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে সবাইকে একটু বুঝতে বলবেন। তো তিনি বলে যে ভাই আমি যখন স্বপ্নটা দেখছি যে আমি কাউকে যেন হারিয়ে ফেলছি স্বপ্নের মধ্যে, আমি যাকেই দেখছি তাকেই হারিয়ে ফেলছি। মানে দেখা যাচ্ছে যে উনি ওনার কোনো বন্ধুকে স্বপ্ন দেখছে, কিন্তু সেই বন্ধুটাকে মানে পরের দিনে তিনি আর পাচ্ছেন, এরকম নাকি তার ঘটতে থাকে। এবং এভাবে যখন ঘটতে থাকে তিনি চরম লেভেলের নাকি ডিপ্রেশনে পড়ে যায়। তিনি কি দেখা যাচ্ছে যে ওনার মেজাজটা নাকি খিটখিটে হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ওনার একটা বন্ধুকে তিনি আজকে স্বপ্ন দেখলো, ঠিকই পরের দিন সেই বন্ধুর সাথে ওনার কোনো একটা কারণে কথা কাটাকাটি হলো এবং তার সাথে সম্পর্ক থাকতো না। এদিকে ওনার পড়ালেখা যেটা উনি করতেন এটা কি মনে রাখতে পারতো না। ঠান্ডা মেজাজটা নাকি ওনার খুব বাজেভাবে হিংস্র হয়ে উঠতো। ইভেন ওনার নাকি আপন যে ছোট ভাই আছে তাকে তিনি প্রচণ্ড ভালোবাসতেন এবং তার গায়েও নাকি তিনি হাত তুলতে দ্বিধাবোধ করতেন না। আর নামাজ নাকি তিনি আস্তে আস্তে ছেড়েই দিয়েছেন এবং নানা কাজে তিনি আল্লাহকে দোষারোপ করতেন যে কেন এটা হলো না,
যদি এটা তিনি বুঝতেন যে তার করা ঠিক না, তবুও নাকি তিনি কাজটা করেই যেতেন। উনি বলতেন যে ভাইয়া, কোনো একটা সময় এমনও হতো যে ভালো কোনো কাজ যদি আমার হতো সেক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ বলতাম, কিন্তু সেটাও নাকি আমি এখন তিনি আর বলা বন্ধ করে দেন। এরপর উনি নিজে থেকে বুঝে যায় যে হয়তো এই বাসায় কোনো সমস্যা থাকতে পারে। তো তিনি তার পরিবারকে বিষয়টা জানান। তো তার পরিবারের মতামতে ওনারা বাসাটা বদলায় ফেলেন এবং নতুন বাসাটা নতুন এলাকায়। তো নতুন এলাকায় যাওয়ার পর আরও সমস্যা দেখা দেয়। ওনার আশেপাশে কোনো বন্ধু নাই এবং তিনি হতাশায় পড়ে যান এবং নিজেই একা একা থাকা শুরু করেন। এবং যেই শয়তানটা ওনাকে বশ করেছিলেন, উনি বুঝে গিয়েছিলেন, সেই শয়তানটা নাকি এখন আরও গভীরভাবে ওনাকে বশে আনা শুরু করে। কোনো একটা রাতে হঠাৎ তিনি শুনতে পান যে একটা মেয়েলি গলায় তিনি গুনগুন করে কান্না করছে। 2 মিনিট পর কান্নাটা থেমে যায়। তিনি যেহেতু সাহসী ছিল, খুব একটা পাত্তা দেয় না। তারপর তিনি ছাদে যায় এবং ছাদে গিয়ে একই অবস্থা, তখন রাত 12টা বাজবে, তিনি একইভাবে সেই কান্নার আওয়াজটা পান। এর একদিন পরেই রাত 12:30টার দিকে তিনি আবার ছাদে যান। তারপর ওনার মা ওনাকে ফোন করে বলে যে ছাদ থেকে নিচে এসে পড়ো, ছাদে এত রাতে থাকার দরকার নাই। তো ওনার মায়ের ফোনটা রাখার পর তার বাসার পাশে একটা ছোট্ট ঝোপঝাড় আছে, সেখানে তার চোখ যায়। তো তিনি দেখেন যে বেশ গাছগাছালি এবং গাছগাছালির এখানে একটা কালো মানুষ আকৃতির একটা ছায়া, এবং সেটা নোট ছিল অনেকক্ষণ, এবং এটা যে মানুষ হবে না তিনি নিশ্চিত বুঝে গিয়েছিলেন। দেখেই বোঝা যাচ্ছে একটা ছায়া, এবং ওনার দিকে মনে হচ্ছে জল জল করে চোখের দৃষ্টি ওনার দিকে তাকিয়ে আছে। উনি কাউকে কিছু বললেন এবং ঠিক এটা দেখা মাত্রই ওনার ঘাড় মাথা সব নাকি ভার হয়ে যাচ্ছিল এবং সেই সাথে প্রচণ্ড ব্যথা করছিল। উনি যখন বাসায় আসেন, আসার পর একটা নতুন পদভ্যাস ওনার হয়ে যায়। উনি আস্তে আস্তে সব কিছু ভুলে যেতে থাকেন। আস্তে আস্তে যখন তিনি ক্লাস করা শুরু করেন এবং ক্লাসে যায় কিন্তু ওনার কোনো লেকচারই মনে থাকতো না, পড়তে বসলে নাকি সব ভুলে যেত, এবং ওনার সাথে নাকি ওনার বাবা মার আচরণ আস্তে আস্তে বদলাতে থাকে। ওনার আম্মুর সাথে নাকি ঝগড়া লেগে যেত প্রায় সময়, এবং তিনি নাকি প্রায় সময় তেড়ে যেতেন। এর কয়েকদিন পরের একটা ঘটনা, ওনার বাসায় কেউ নাই, সবাই বেড়াতে গিয়েছে। তো উনি ওনার বাসাতে তখন একাই ছিলেন। তো একা থাকা অবস্থায় তখন তিনি কোনো এক রাতে ঘুমের প্রস্তুতি নেবেন, ঠিক তখন আবার সেই মেয়েটার কান্নার আওয়াজ, এবং এই কান্নার আওয়াজটা আসছে যে উনি যে রুমটায় থাকতো, রুমের পিছন সাইডে একটা খালি জায়গা আছে, সেখান থেকে কান্নার আওয়াজটা আসছে। তো তিনি তার মোবাইলের যে টর্চটা আছে সেটা নিয়ে সেখানে যাবে, দেখতে চাইল কে কান্না করছে। টর্চ জ্বালানোর আগে যে আবছা আলোটা আছে তিনি দেখছে একটা কালো ছায়া দূর থেকে এসে বড় হয়ে ওনার কাছে কাছে আসছে, এবং কাছাকাছি আসা মাত্র তিনি দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা পোশাক পরা হবে, তার চুল পা পর্যন্ত লম্বা ছুঁই ছুঁই। তিনি 5 থেকে 10 সেকেন্ড জিনিসটা দেখে, এবং দেখা মাত্রই একটা বিষয় লক্ষ্য করে যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সেই মেয়েটা নাকি ওনার ঘরে যে জানলা ভেদ করে এসে পড়ে, এবং আসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ থেকে আবার চলে যায়। তিনি বেশ ভয় পেয়ে যায়, কারণ তখন সেই মুহূর্তে তিনি একা ছিল, এবং নিজেই আবার ঘুমিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে লাইটটা জ্বালিয়ে। তো কয়েকদিন ধরে তো ওনাকে যেহেতু একা থাকতে হবে, উনি আর কাউকে এরকম কিছু শেয়ার করে না। উনি মোটামুটি এরকম কয়েকদিন রান্না করেই তার খেতে হতো একা, কারণ যেহেতু তার বাসায় তিনি একাই ছিল। তো একদিন এই 2-1 দিন পরে তিনি এরকম রান্না করছিল সন্ধ্যার পরে। তো উনি তখন বুঝে গিয়েছিল যে ওনাকে আসলে খারাপ কিছু আচর করেছে, কারণ একটা শয়তান জাতীয় কিছু একটা হবে। তো যাই হোক, তিনি সেই কয়েকদিন পরে 2 দিন পরে এরকম রান্না করছিল। হঠাৎ ওনার মেইন যে দরজাটা আছে সেটা নাকি টকটক করে কে আওয়াজ করছে। তিনি দ্রুত সেখানে যায়, জিজ্ঞেস করে যে কে, কোনো উত্তর নাই। এরকম কয়েকবার জিজ্ঞেস করে কে, তারপর উত্তর নাই। তৃতীয়বার যখন তিনি জিজ্ঞেস করতে যাবে কে, তখন সেই মেয়েলি কান্নার আওয়াজটা আসে। তিনি বুঝে যায় যে সেই খারাপ জিনিসটা এখানে এসেছে। তিনি অনেক গালাগালি করে বলে যে তুই এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোর খবর আছে, একটু হুমকি দেয়। তারপর দেখে সে আওয়াজটা আর নাই। যা কীভাবে কয়েকদিন কাটে। তো এরপর কোনো একটা রাতের ঘটনা, তখন রাত 2টার আগে পরে হবে। তো উনি যে রুমটা থাকতো তার মাথার উপরে যে ছাদটা আছে সেখান থেকে একটা আওয়াজ আসছিল। তো উনি চুপ করে এটা শুনতেছিল যে কী আওয়াজ হয় দেখি। তো ওনার কথা হচ্ছে তো অনেকদিন তো এরকম ছাদে যাই না, দেখি আজকে একটু ছাদে যাব। তিনি তখন বাসার কাউকে কিছু না জানিয়ে তারপর সেই ছাদে যায়।
ছাদে যাওয়ার পর তিনি বলে যে ভাই আমি ছাদে যাওয়ার পর অনুভব করি যে আমার আবার সেই মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা সহ্য করতে না পেরে তারপর তিনি এসে পড়েন। এগুলো কিন্তু আসলে এক একটা সময় একটা ঘটনা ঘটছিল যেটা উনি আমাকে শেয়ার করেছেন, এর জন্য ঘটনাটা আমি এভাবেই শেয়ার করছি। তো এর পরের দিন আবার আরেকটা ঘটনা ঘটে এরকম যে উনি কোনো একটা কারণে তিনি রাতে ওনার ভালো লাগছিল না বাসায়, উনি বাসা থেকে বের হয়ে যায়। তো একা একা হাঁটছিল, বাসার কাউকে কিছু বলেনি কারণ উনি জানে যে বাসার সবাই ঘুম। তো ওনার বাসার খুব কাছেই একটা ল্যাম্প পোস্ট আছে, সেটার সামনে তিনি যখন হাঁটতে যাবে তখন দেখে যে ওনার বাবা, এবং বাবাকে তিনি হঠাৎ দেখে একটু আচমকা ভয় পেয়ে যায়, কি ব্যাপার এত রাতে বাবা কেন এখানে হাঁটতে আসবে। এবং ওনার বাবা বেশ স্বাস্থ্যবান ছিল, এটা সেখানে এরকম দেখাচ্ছিল। তিনি এটা স্পষ্ট দেখে কয়েকবার ডাকও দেন, কিন্তু ওনার বাবা সেখানে সাড়া দিচ্ছিল না। কিন্তু ওনার একটাই কথা যে আসলে কি এটা বাবা নাকি, যখন তিনি মানে সেই যে ওনার বাবাকে দেখছেন তার পিছে পিছে হাঁটা শুরু করেন, বাবাও দেখছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওনার মাথায় কিন্তু কোনো ভয় ছিল না, উনি ওনার বাবাকে ফলোই করে যাচ্ছিলেন। কিন্তু উনি যখন দেখলো যে ওনার বাবা যতই সামনের দিকে আগাচ্ছে ওখানে যেন মনে হচ্ছিল যে স্বাস্থ্যটা ওনার বাবার কমে যাচ্ছিল, মনে হচ্ছে যেটা অবয়বে একটা কিছু রূপ নিচ্ছে। তারপর একটা পর্যায়ে গিয়ে উনি দেখে যে জিনিসটাকে তিনি বাবা মনে করেছিলেন সেটা দৌড় দিয়ে হাওয়ার সাথে মিশে গিয়েছে। তিনি রাস্তা থেকে তখন ওনার বাসায় এসে পড়েন, এবং বাসায় এসে পড়ার পর ওনার আম্মুকে এবার সব কিছু খুলে বলেন, এবং ওনার আম্মু বলে যে তারা বাইরে গেলে কি করতে। তিনি তখন বলে যে আমি তো বুঝি নাই, ভালো লাগছিল না, এই জন্য আমি এরকম সমস্যার মধ্যে পড়ছি। এবং ওনার আম্মুকে তিনি আগের ঘটনাগুলো তো সবসময় বলতেন, এবং সেই রাতের ঘটনার পর আবার ভালোভাবে বলেন। এবং সেই ভাই আমাকে বলে, উনি বলে যে ভাই আমার আম্মু এরকম ওনার সাথে একজন জিন থাকতো, তা আম্মু এই বিষয়গুলো মাঝে মাঝে জিনদের মাধ্যমে সলভ করতো। তো তার নানাও নাকি এরকম জিন পালতো। তো তিনি তখন যখন এই কথাটা বলে তখন ওনার আম্মা বলে ঠিক আছে শিখে সমস্যা নেই, আমি এরকম জিনদের মাধ্যমে খবর নিয়ে দেখবো যে আসলে কী সমস্যা হয়েছে তোমার। তো তখন ওনাকে একটা আশা দেয়। তো সেরকম একটা জিন এরকম বলে যে আসলে সমস্যাটা যেটা হয়েছে যে হতে পারে যে ওকে কেউ আসর করছে, এটার জন্য একটা তোমাদের বড় আলেমের সাথে সাক্ষাৎ করা দরকার। তো একটা দিন যায়, একটা দিন যাওয়ার পরে একদিন ওনার ঘরে কে যেন মানে ঢিলাঢিলি করছিল, এবং ঢিলাঢিলি করার সঙ্গে সঙ্গেই ওনার আম্মা যে পাশের রুমে ছিল পাশের রুম থেকে এসে পড়ে, এবং এসে পড়ে দেখছে যে বাইরে থেকে জানলা থেকে মনে হয় কেউ খুব ঢিলাঢিলি করছে। তো এই ঢিলাঢিলি করার পর সেই জিনকে আবার ডাকা হয়, কিন্তু জিনের একটাই কথা যে আসলে এর সমাধান এইভাবে হবে না, এরকম তোমাকে সমস্যায় ফেলতেই থাকবে। আর যখনই ঢিলাঢিলি করতো তখন নাকি ওনার শরীরটা নাকি পুরো নিস্তেজ হয়ে যেত শিরানি ভাইয়ের, এবং ওনার মা এটা বুঝতো, এবং ওনার মা যেহেতু জিন পালতো উনিও দেখে বুঝতে পারতো যে কী সমস্যাগুলো হতে পারে। একবার নাকি এমনও হয়েছে যে ওনার ঘাড়ের যে হাড় ছিল ওনার নাকি মনে হচ্ছিল যে হাড়টা নাকি কেউ ভেঙে ফেলবে, এরকম পর্যন্ত ওনার হয়ে গেছিলো। তো একদিন ওনার আম্মা বলছে যে দেখো রানী, তুমি যদি এরকম প্রায় সময় ফেস করো, এক কাজ করো, তুমি তো দোয়া কালাম সবই পারো, আয়াতুল কুরসিটা সবসময় 3 বার পড়বা, 3 বার পরে নিজের শরীরে নিজে ফু দিবা, দেখবা তারপর আল্লাহর কুদরত কি। তো এরকম রনি ভাই তিনি এরকম যখন একদিন সমস্যা পড়েন তুমি ঠিকই সূরা পড়লো, এবং দেখলো যে ওনার শরীরটা নাকি তখন বেশ হালকা হয়ে গিয়েছে, এবং তিনি তখন নিজে থেকেই বুঝতে থাকলো যে আসলে ওনার বাবা মার সাথে আচরণগুলো যিনি করছে এটা সে ঠিক করছে না। কিন্তু উনি আসলে কাউকে যে শেয়ার করবে না মানে ওনার যে সমস্যাগুলো তিনি পারছিল না বলতে, কারণ ওনার যেহেতু বন্ধু বান্ধব আস্তে আস্তে একের পর এক সবাই চলে গিয়েছে, ওনার হারিয়ে গিয়েছে ওনার থেকে জীবন থেকে এই সমস্যাগুলোর কারণে। ইভেন ওনার ভাইয়ের সাথেও নাকি ওনার সম্পর্ক তখন ভালো ছিল না। তো ওনার বাবা ওনাকে বুঝতো যে আসলে সেটা যে এরকম বড় সমস্যা হচ্ছে। তো একবার ওনার বাবা এরকম বলেই ফেলে যে দেখো অনেক তো দেখলাম তোমার মধ্যে এরকম সমস্যা হচ্ছে, এক কাজ করো, তুমি তো তোমার বিষয়গুলো জানো, তো আমরা কাজ করি আমাদের গ্রামে এরকম এক হুজুর আছে, তার সাথে কথাবার্তা বলি, দেখি আসলে তোমার কি সমস্যা বুঝি। তো সেই রনি ভাই বলে যে ভাই মানে এখন কিছুই করে না, আমি যেহেতু শারীরিকভাবে অনেকভাবে সমস্যায় পড়ে যাচ্ছিলাম এবং ডিপ্রেশনে ছিলাম, তখন এরকম বাবার কথায় রাজি হই। তো এরকম নাকি ওনাদের পুরো পরিবার তখন বাড়িতে যায় এবং সেই হুজুরের সাথে সাক্ষাৎ করে। তো হুজুরের সাথে সাক্ষাৎ করা মাত্রই রনি ভাই বলে যে আমি যখন হুজুরের ঘরে ঢুকবো তখন শরীরে যেন কেমন করতে লাগলো, মানে মনে হচ্ছে যে কেউ আমাকে চেপে ধরে বসে আছে। তখন হুজুরের সামনে ওনাকে বসানো হয়, মানে বসানোর সঙ্গে সঙ্গে হুজুর নাকি ধমক দিয়ে ওঠে ওনাকে, এবং ধমক দিয়ে বলতেছে যে তোর শরীর এগুলো কি ভেবে আসলো। তখন রনি ভাই বলে যে ভাই আমি তো কিছু বুঝতেছি না যে আমার সাথে কেন এরকম বাজে ব্যবহার করছে। শুধু ওনার যে সমস্যাগুলো ছিল
সেটা নাকি তিনি অনর্গল সে হুজুরকে বলে যাচ্ছিল। হুজুর ওনার নিয়ম অনুযায়ী কিছু আমল করে এবং বলতে থাকে যে তোমার উপর একটা জিন হাজির করবো, তুমি ভয় পাবা না, তুমি চুপ করে বসে থাকো এখানে। তখন জিন হাজির করা হয় এবং কিছুক্ষণ হুজুর কথা বলে। তার পরবর্তীতে যেটা জানা যায় যে একটা মেয়ে জিন অনেক আগেই রনি ভাইকে আসর করে এবং সেই মেয়ে জিনটা রনি ভাইকে নাকি বিয়ে করতে চায় এবং এ কারণে বন্ধু বান্ধব পরিবারের যারা আছে সবাইকে ওনার জীবন থেকে সরিয়ে দিয়েছিল এবং ওনারা বাবা মাকে শেষ পর্যন্ত সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি একটা কারণেই, কারণ রনি ভাই নাকি বেশ একটু সাহসী ছিল, এর জন্য সে জিনটা নাকি ওনাকে দুর্বল করতে পারতো না। যতই কাছে আসতে চেষ্টা করতে কিন্তু কোনো কারণে সে নাকি পারতো না। একের পর এক নাকি ক্ষতি তো করেই গিয়েছিল, তারপরে ওনাকে আরও শেষ করতে চেয়েছিল এবং বসে এনে তাকে নিয়ে যেতে চেয়েছিল। পরে সেই হুজুর তিনি তার কিছু আমল দিয়ে সেই পরিটি মানে জিন যেটা ছিল ওটা মেয়ে জিনকে তো উনি এখানে আমাকে পড়ে বলেছিল আসলে, যেটাই হোক উনি তারপর বোতলবন্দি করে, তারপরে পানি পরা দেয়, দোয়া দুরুদ পরে অনেক রিচুয়াল করে, অনেক আমল করে, তারপর নাকি রনি ভাইকে সুস্থ করে সেই হুজুর আল্লাহর উসিলায়। তো তারপর রনি ভাই বলে যে ভাই তারপর আমি বেশ খানিকটা সুস্থ, তবুও এখনও ওনার সমস্যাগুলো রয়ে গিয়েছে। তিনি পড়ালেখা ঠিকভাবে এখনও পড়লে নাকি মনে রাখতে পারে না, নামাজ মাঝে মাঝে পড়েন আবার পড়তে পারে না, কিন্তু উনি নাকি ওনার জীবনে অনেক পরিবর্তন এনেছে। তবুও তিনি আমাকে বলে যে ভাই আমি এখনও ফিল করি মাঝে মাঝে যে আমার আশেপাশে কিছু আছে, দৌড়াদৌড়ির শব্দ পাই। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ঘটনাটাতে যে তিনি পাঠিয়েছেন আমাকে, যখন আমি ওনার কাছ থেকে কনফার্ম হওয়ার জন্য ফোন দিয়েছিলাম তখন তিনি আমাকে বলে কথা বলার সময় যে ভাই আপনি কি কোনো আওয়াজ পাচ্ছেন? তখন আমি বলছিলাম যে না আসলে তো কোনো রকম আওয়াজ এরকম আমি শুনতে পাচ্ছি না যেহেতু ফোনে। তো বলতেছে যে ভাই একটা খেয়াল করে দেখতে পারেন, হয়তো বা এখন তো বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই কিন্তু একটা জোরে আওয়াজ হয়েছে, সেই আওয়াজটা কীভাবে আসলো আমি এখনও এরকম বুঝি নাই। এবং এই আওয়াজগুলো নাকি উনি মাঝে মাঝে পায়, মানে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটির আওয়াজ ওনার উপর দিয়ে আশেপাশে দিয়ে হচ্ছে, এগুলো নাকি মাঝে মাঝে হয়। এবং উনি আমাকে বলেছেন যে ওনার কাছে আরও অনেক ঘটনা আছে ওনার জীবনের যেগুলোর মুখামুখি তিনি হয়েছিলেন, তিনি আস্তে আস্তে এগুলো শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ রনি ভাইকে, যেহেতু এটা ওনার ছদ্মনাম, উনি ওনার নাম ব্যবহার করতে মানা করছে। ইনশাআল্লাহ আশা করি সামনে ওনার কাছ থেকে আরও বেশি বেশি ঘটনা পাবো। সামনে আমি সামির আনসারি আসছে আরও বেশ কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে। আমার হাতের টর্চ লাইটটা দপ করে নেমে গেল। চারপাশটা এক মরণ নীরবতায় ডুবে গেছে। তখনই আমার ঠিক মাথার ওপরের বিশাল বট গাছটার ডালপালাগুলো কোনো বাতাস ছাড়াই মরমর করে কাঁপতে শুরু করলো। আমি চোখ তুলে উপর তাকাতেই আমার কলিজা শুকিয়ে গেল। গাছের মগডালে বসে আছে একটা বিশাল আকার কুচকুচে কালো অবয়ব। তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অন্তত 3 গুণ বেশি, আর তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো টকটকে লাল। আমি ভয়ে উল্টো দিকে দৌড় দেব, ঠিক তখনই সেই অবয়বটা এক পলকে গাছ থেকে নেমে আমার ঠিক সামনে এসে দাঁড়ালো, আর পা দুটো পিছন থেকে উল্টানো, আর তার গা থেকে তীব্র সালফার ও পোড়া মাংসের গন্ধ আসছিল। সে তার দীর্ঘ লোমশ হাতটা বাড়িয়ে আমার কলারটা খপ করে ধরে ফেলল, আর একটা বিকট গগন বিদারী চেরা গলায় হেসে উঠল এবং বলল, এই নিশি রাতে জিনের সীমানায় পা দিলে কেন রে মানুষ? এই ঘটনা 2021 সালের নভেম্বর মাসের। আমার নাম মাসুন। আমি তখন চাটমোহর এলাকায় একটা প্রত্যন্ত গ্রামে আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামটা ভীষণ শান্ত ছিল, কিন্তু ওখানকার একটা বিশেষ জায়গা নিয়ে মানুষের মনে তীব্র আতঙ্ক ছিল। আর সেটা হলো গ্রামের শেষ মাথায় 3 মাথার মোড় এবং সেখানে থাকা 100 বছরের পুরনো এক বিশাল বটগাছ। স্থানীয়রা বলতো ওই জায়গাটা জিনের আসরযুক্ত এলাকা। রাত 10টার পর কোনো জ্যান্ত মানুষ ভুলেও ওই পথ দিয়ে একা যাওয়ার সাহস করতো না। সেদিন রাতে আমার এক বন্ধুর বোনের বিয়েতে হলুদ ছিল, তো যেহেতু গায়ে হলুদ ছিল তাই অনুষ্ঠান শেষ করে যখন আমি একা
মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাত তখন আনুমানিক 2:30। চারদিকে ঘন কুয়াশা, কনকনে শীতের রাত। শর্টকাট রাস্তা হওয়ায় আমি বাধ্য হয়েই সেই 3 মাথার মোড়ের পথটা ধরছিলাম। আমি যখন বনগাছটার কাছাকাছি পৌঁছলাম, তখনই চারপাশের পরিবেশটা আচমকা থমথমে হয়ে গেল। ঝিঝে পোকার ডাক কিংবা শেয়ালের হুক্কা হওয়া সব এক পলকেই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার হাতের টর্চ লাইটটা আপনা আপনি নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন টর্চটা অন করার চেষ্টা করেছিলাম, তখনই আমার মাথার ওপরের বট গাছের ডালগুলো বিকট শব্দে কাঁপতে লাগলো। আমি ওপরে তাকাতে দেখলাম কুয়াশার মধ্যে থেকে জ্বলন্ত দুটো লাল চোখ আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই বিশাল কুচকুচে কালো জিনটা 1 সেকেন্ডের মধ্যে শূন্য থেকে নেমে আমার ঠিক সামনে আছড়ে পড়ল। আর তার হাতগুলো ছিল হাঁটু অব্দি লম্বা, আর তার পা দুটোর পাতা ছিল সম্পূর্ণই উল্টো দিকে ঘোরানো। ভয়ে আমার পা দুটো মাটির সাথেই জমে গেল। সে তার সেই দীর্ঘ ধারালো নখযুক্ত হাত দিয়ে আমার গলাটা একদম খপ করে ধরে ফেলল, এবং যখন সে আমার গলা চেপে ধরল, আমাকে মাটির থেকে অন্তত প্রায় কয়েক ফুট উপরে শূন্যে তুলে ফেলল। এবং সে বলল, তুই জিনদের জায়গায় কেন আসলে রে মানুষ? তুই কি জানতিস না এই জায়গাটা ভালো না? এখানে আমাদের সমাগম, তুই এখানে কেন আসলি? তো এমনটা বলতে বলতে যখন আমার প্রায় অক্সিজেন শেষ পর্যায়ে চলে আসলো, আমি ভাবে ছটফট করতে লাগলাম। আর সে পৈশাচিক গগন বিদায়ী চিৎকার আমার কান দিয়ে রক্ত বের করে নিয়ে আসার মতো উপক্রম হলো। এবং সে আবারও ফিস করে বলল, তোর সাহস তো কম না, এত রাতে আমাদের জায়গা দিয়ে এখান দিয়ে যাবার হিম্মত করার যার তার সাহস হতে পারে না। এমনটা সে বলে বলে আমাকে আছাড় দিবেই, আমি তখনই আমার মনের সমস্ত শক্তি, আমার মনকে, চোখগুলোকে বন্ধ করে, মন মানসিকতাগুলো এক করে আমি সমস্ত শক্তি এক করে আয়াতুল কুরসি এবং সূরা ফালাক পড়তে শুরু করলাম। আমি যখন সূরা ফালাক এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, ঠিক তখনই সে অবয়ব বা জিনটা একটা খুব কান ফাটানো চিৎকার দিল। সে চিৎকারের ঠেলায় আমাকে নিচে আস্তে করে নেমে দিল, যদিও আমি সেখান থেকে আছাড় খেয়েই নিচে পড়ে গেলাম। আমি যখন আল্লাহর নাম শুরু করলাম, যখন অলৌকিকভাবে আমি আয়াতটা শেষ করার সঙ্গে সঙ্গেই সে জিনটা একটা তীব্র আর্তনাদ করে আমাকে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিল। পরক্ষণেই একটা তীব্র বাতাসের ঝাপটা এসে একদম সঙ্গে সঙ্গে সে জিনটা আমার চোখের সামনেই কুয়াশার মধ্যেই মিলিয়ে গেল, এবং আমিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরদিন সকালে গ্রামের লোক আমাকে ওই বট গাছের নিচে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং আমাকে স্থানীয় একটা হসপিটালে ভর্তি করে দেয়। আমার জ্ঞান ফিরতে প্রায় 2 দিন লেগেছিল। তো ডাক্তাররা বলেছিল যে তীব্র ভয়ের কারণে, আমি খুব বেশি ভয় পাওয়ার কারণে আমার মাইল্ড অ্যাটাক হয়েছিল, যার কারণে আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি, এবং আমার গলায় সেই রাতে চেপে ধরা পুরো কালো রঙের 5 আঙ্গুলের দাগ স্পষ্ট বসে গিয়েছিল। যখন আমি সুস্থ হয়ে বাসায় ফিরলাম, তখন আমার আম্মু একটা কবিরাজ নিয়ে এসে আমাকে ভালোভাবে ঝাড়ফুঁক করে দিলেন।
আলহামদুলিল্লাহ, যদিও আজকে আমি খুব সুস্থ, কিন্তু আজও রাতে ঘুমানোর সময় যদি বাইরে কোনো বট গাছের ডালপালার শব্দ শুনি, অথবা যখন বৃষ্টি ভেজা রাত হয়, আমার শরীরের ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই 3 মাথার মোড়ের বট গাছ থেকে লাল চোখের জিনটা আজও হয়তো আমার জন্য ওত পেতে বসে আছে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।